তুই আমার বিশ্বাস ছিলি, লিখেছেন জান্নাতি আক্তার যারা। পর্ব 37। ঈদের বিকালে ঝড় বৃষ্টি হয়ে পুরো বিকালটা মেঘের আড়ালে লুকিয়ে রইল। দূরে আকাশ জুড়ে জমে থাকা কালো মেঘগুলো বাতাসের গতিতে পুরো আকাশ খেলা করেছে। দিকে দিকে গাছের ডালাপালা দুলে উঠেছে। আকাশের বুক চিরে চুপচাপ করে বৃষ্টি নেমেছে এই জমিনে। বৃষ্টির আগে যেমন দমকা হাওয়া এসে পুরো শরীর শীতল করে তুলেছিল, সেই সময় আরাত মিমরা নদীর পাড়ি দিয়ে হই হুল্লোড় করতে করতে বাড়ি ফিরেছিল। মাঝ রাস্তায় ঝুম বৃষ্টি নেমে এসেছে, কখনো জোরে, কখনো বা হঠাৎ করেই থেমে গিয়েছে, আবারও শুরু হয়েছে। এভাবেই একসময় আকাশ ভেদ করে বড় বড় বৃষ্টির ফোঁটা এসে শুকনো শরীর ছুঁয়ে দিয়ে গেল। ভিজে গেল একদল অনুভূতিময় মানুষ। বৃষ্টির সঙ্গে বন্ধুত্ব করে তুলল নিজেদের। একটু আগেও পবিত্র ঈদের হাসিতে ব্যস্ত ছিল অনুভূতিময় মানুষগুলো। হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টির ছোঁয়ায় লুকিয়ে রাখা না বলা অনুভূতিগুলো মুক্ত করতে লাগলো। কারণ এই বৃষ্টিতে ছিল অদ্ভুত একটা মুক্তির স্বাদ। পার্থ আহিন বৃষ্টির পানিতে দুই হাতে উজাড় করে দিয়ে ছোট্ট বাচ্চাদের মতো শরীর ভেজাতে লাগলো। এই বৃষ্টিতে ছোট্ট বিরাট এরা মাহা নিজেদের আটকে রাখলো না, শব্দ করে হেসে উঠল। কাদা মাখা পায়ে ছুটে বেড়ালো রাস্তা জুড়ে। বাদ পড়ল না আনাস, আয়রা, মিমো। যদিও বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নেওয়ার মতো কোনো কিছুই নেই, তবুও বৃষ্টির হাত থেকে বাঁচতে থাকবে রাস্তার পাশে ক্ষেত থেকে কলার পাতা নিয়ে বৃষ্টিতে হাত থেকে বাঁচাতে নিজেদের আর আরাতের মাথায় ধরল। এতে আরাতের মুখটা থমথমে হয়ে উঠল। সামনেই সবাই বৃষ্টি বিলাস করছে, এমনকি নিজেদের ছেলেমেয়েরাও। আর এখানে থাকবে ছেলে মেয়েদের বৃষ্টিতে ভিজাতে দিয়ে আরাতকে সঙ্গে নিয়ে কলাপাতার মাথা দিয়ে তাদের পিছু পিছু হাঁটছে। হাঁটতে হাঁটতে সবাই বৃষ্টি বিলাস দেখছে, অথচ কিছুক্ষণ আগে নদীর পানিতে শরীরে আধ ভেজা হয়ে গিয়েছে। এখন তো বৃষ্টির পানি এসে পুরোপুরি শরীর ভিজে দিয়ে যাচ্ছে। শুধুই মাথাটা ঢাকার আরাত তাকবীরের অযৌক্তিক আচরণে বাহানা ধরে বলল, আমিও সবার মতো আপনার সঙ্গে বৃষ্টিতে ভিজতে চাই, শরীরে জল বাঁধিয়ে যাবে। তাকবীরের কথা শেষ হওয়ার আগেই আরাত নিজেদের মাথার উপরে থাকা কলার পাতাটা একটানে কাদামাটিতে ফেলে দিয়ে বলতে লাগলো, আরে চলুন তো, জ্বর আসলে নাপা খাবো, তাই বলে বৃষ্টি বিলাস করবো না। তাকবীর দ্রুত আরাতের মাথা দুহাতে রেখে আকাশের দিকে তাকিয়ে বলল, হোয়াট ইজ দিস রাত? আকাশের দিকে তাকানোর কারণে বৃষ্টির ফোঁটা তাকবীরের চোখে মুখে ভিজে দিল। বাবরি চুলগুলো ভিজে গেল, শরীর তো আগে ভেজা গিয়েছে। আরাত মুচকি হেসে তাকবীরের থেকে দূরে এসে দুহাতে ওঝাড় করে আকাশের দিকে তাকিয়ে বলল, বৃষ্টি শুধু পানি নয়, এটা আল্লাহর রহমত। যে অন্তর শুকিয়ে গিয়েছে তাকেও নরম করে তোলে। তাকবীর এক হাত মাথায় রেখে আরেক হাতে নিজের মুখময় এবং বাবরি চুলগুলোতে বোলাতে বোলাতে আরাতকে দেখছে। ভেজা কাপড়, এলোমেলো চুল, ভেজা মাটির গন্ধ, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, চোখে মুখে একরাশ মুগ্ধতা। মনে হলো এই অল্প কিছু মুহূর্তেই জীবনটা কত সুন্দর হয়ে উঠতে পারে। তাকবীর যেন নিজেও কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে বয়স সময়ের সব হিসাব। ফাঁকা রাস্তা, মানুষ কম, শুধু বৃষ্টির শব্দ আর মেঘের গর্জন। সবকিছুর মধ্যে একদল তরুণ তরুণী এবং দাম্পত্য নিজেদের উজাড় করে দিল অনুভূতির জালে। মজার বিষয় হলো তারা শুধু বৃষ্টি বিলাসে ক্ষান্ত হয়নি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাস্তার পাশে আম গাছের নিচে থেকে আম কুড়িয়ে বাড়ি ফিরেছে। মিম ফ্রেশ হয়ে ভেজা চুলে বারান্দায় বসে আছে, হাতে এক কাপ চা, পরনে টপ প্লাজো, তার উপরে শাল জড়ানো। বৃষ্টি থেমে গিয়ে শীতল বাতাস বইছে। মিম বিষণ্ণ মনে চেয়ে রইল সেই ভেজা আকাশের দিকে। আজ সেই শীতল বাতাসটাও মিমের বিষণ্ণ মন ভালো করতে সক্ষম হয়ে উঠল না। জানা নেই এত কেন মন খারাপ তার। গ্রামে আসার পর থেকে রূপালী বেগম ঠিকমতো কথা বলেনি। মায়েরা নাকি অভিমান করে না, তাহলে দুদিন পেরিয়ে গেল তবুও রূপালী বেগম মিমকে বুকে টেনে নিল না কেন? এত কিসের অভিমান? নাকি মিমের জায়গাটা অন্য কেউ পূরণ করেছে বলে? মিম ভেবে পাচ্ছে না কিভাবে ভাঙবে তার মায়ের অভিমান। কিছু দিনের জন্য বাংলাদেশে ফিরেছে, তার মধ্যে কেটে গেল 5টা দিন। হাতে আছে অল্প কয়েকদিন, গোনা দিন। দিন তো এত দ্রুত কেটে যায়, মিমের হিসাবের দিন না হলেও হয়তো বুঝতেই পারতো না। কিরে লেটিকো কই, একা একা বসে কি ভাবছিস? তার তো মিমকে উদাসীন হয়ে বসে থাকতে দেখে মিমের মাথা কাটটা মেরে বিপরীত চেয়ারে বসে পড়ল। বসার সঙ্গে সঙ্গে হাঁচি দিল, ফর্সা মুখ ঠান্ডায় লাল হয়ে গেছে। মিম হঠাৎ নিজের মাথায় কাটটা খেয়ে মাথায় হাত বোলাতে বোলাতে দাঁত খিচে বিরক্তি কণ্ঠে আওড়ালো, ডাফার। বিরক্তির চোখে পার্থর দিকে তাকাতেই পার্থর চোখে মুখে বেহাল অবস্থা দেখে চমকে গেল মিম। পার্থর কপালে হাত রেখে আরেকটু চমকে তাকালো। এত চলতে জ্বর বাঁধিয়ে ফেলেছিস? পার্থকে ঘিরে মিমের এত অস্থিরতা দেখে পার্থ মুচকি হাসলো। পার্থ আজকে ফার্স্ট টাইম বৃষ্টি বিলাস করেছে। যদিও শরীরটা একটু গরম, মাত্র ম্যাচ করেছে, বাট অলরেডি ঠান্ডা লেগে গেছে। মিম পার্থকে হাসতে দেখে বসা থেকে উঠতে উঠতে রাগী গলায় বলল, ঠান্ডা বাঁধিয়ে হাসা হচ্ছে তাই না? এখন তোর খেয়াল কে রাখবে শুনি? কেন, তুই আছিস না? হুম, আমার তো তাই বেঁধে গিয়েছে। তাহলে বাঙালি এক মেয়েকে বিয়ে কর। বাঙালি মেয়েরা কিন্তু হাজব্যান্ডের অনেক কেয়ার করে, বুঝতে পারছিস? বলতে বলতে মিম রুমে ঢুকে একটু খুঁজলো কিছু একটা। পার্থর নজর মিমের দিকে। মিম কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে না পেয়ে পার্থকে বলল, 1 মিনিট, আমি আসছি। বলে মিম রুম থেকে বের হয়ে গেল। পার্থ এখনো মিমের চাওয়ার পানে চেয়ে আছে, ঠোঁটে কোণে এক চিমটি হাসি।
দরজা থেকে ফিরে চোখ ফিরিয়ে বাইরে বাতাসের দিকে তাকালো। কলা গাছের পাতা একটার সঙ্গে আরেকটা বাড়ি খেয়ে যাচ্ছে বাতাসের তালে তালে। পার্থ মলিন মুখে নীরব চোখে তাকিয়ে রইল সেদিকে। বাঙালি বধূ। কয়েক মিনিট যেতেই মিমের হাতে কারো আরেকটি বাটি আর একটা তোয়ালে নিয়ে এলো। বাটিতে গরম পানি আর টি টেবিলের উপরে গরম পানিটির বাটি রেখে বলল, ডাফার এক কাজ কর, একটু নিচু হয়ে গরম পানির ভাপ নে। কথায় পার্থ পুরো কোচকাল। হোয়াট হোয়াট ফট দূরে রাখ, যা বলছি তাই কর। মিমের কথাটা বলতে বলতে পার্থর মাথা হিট করে তোয়ালে মাথায় রাখলো। পার্থ তখনও বুঝলো না কি হচ্ছে তার সঙ্গে, কিন্তু গরম ভাবটা নাকে আসাই ভালো লাগছে বেশ। পার্থ চুপচাপ গরম ভাবের উষ্ণতা নিতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মিম বলল, কেমন লাগছে? বেটার। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি, ছোটবেলা থেকে দেখে এসেছি। আমার ঠান্ডা লাগলে আম্মু এভাবে গরম পানির উষ্ণতা দিত। পুরোপুরি ঠিক না হলেও কিছুটা বেটার লাগতো। দুজনের মুখে মুচকি হাসি। মিম পার্থ থেকে চোখ ফিরিয়ে বাহিরে রাখতেই যেন সবকিছু থমকে গেল এক নিমিষেই। চোখের পাতা কাঁপতে লাগলো। পার্থ মুচকি হেসে বলল, তাহলে তো বাঙালি নারীকেই বিয়ে করব। ঠান্ডা বাতলে ডক্টর দেখাতে হবে না, ঘরের বউ তার স্পেশাল ঘরোয়া ট্রিটমেন্ট দিয়ে ভালো করে তুলবে। আমার জন্য তোর মতো একটা লেডি কুকুল খোঁজ, যে সবসময় বেশি বকতে থাকবে আর সব কিছুই জানবে। থাক, তুই থাকতে অন্য মেয়ে খুঁজতে হবে না, আমি বরং তোকে বিয়ে করে নেব। কি, আমাকে বিয়ে করবি তো? পার্থ মিমের কোনো সারা শব্দ না পেয়ে মাথার উপরে থাকা তোয়ালে নামিয়ে মিমের দিকে তাকালো। মিমের চোখ ছলছল করছে, যে কোনো সময় চোখের পানি গড়িয়ে পড়বে। পার্থ অবাক হয়ে মিমের চোখ অনুসরণ করে তাকালো উঠোনে। আরশের সঙ্গে একটা মেয়েকে দেখে অবাক হলো পার্থ নিজেও। পার্থ অবাক হয়ে মিমের ছলছল চোখের দিকে তাকিয়ে পুনরায় সামনে তাকালো। পার্থ একটা মেয়েকে বাইকে থেকে খুব যত্ন সহকারে নামতে হেল্প করেছে। পুরো উঠানে কাদামাটির জন্য মেয়েটা তার হাত ধরে হাঁটছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা 5-6 মাসের অন্তঃসত্ত্বা। তাদের শরীর আধ ভেজা, হয়তো বৃষ্টির মধ্যে কোথাও আশ্রয় নিয়েছিল, তবুও ফোটা ফোটা পানিতে শরীর আধ ভেজা হয়ে আছে। আর সেই উস্কোস চুল, ফর্মাল স্টাইলে ঢিলেঢোলা শার্ট প্যান্ট, যেন চেহারার বিষণ্ণতা লেগে আছে। পার্থর পর্যবেক্ষণের মধ্যেই আরশের তীক্ষ্ণ নজর পড়ল মিমের বারান্দায়। পার্থর হাতে তোয়ালে এবং টি টেবিলের বাটি দেখে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তিশা আরশকে দাঁড়াতে দেখে নিজেও মিমের বারান্দার দিকে তাকালো। মিমকে ঘিরে আনন্দটুকু এক নিমিষেই গায়েব হয়ে গেল। মিমের পাশে অচেনা একটা ছেলেকে দেখে তিশা পুনরায় আরশের গভীর মুখপানে তাকালো। আরশকে গভীর মুখের সামনে এগোতে দেখে তিশা শক্ত কণ্ঠে জানতে চাইল, এতটা স্বর্ণ ছাড়া খামখেয়ালি আপনার মন বলতে কিছুই নেই নাকি? নিজের থেকে বয়সে ছোট, সম্মানের দিক দিয়ে বড় ভাবির মুখে এরূপ কথা শুনে জায়গায় দাঁড়ালো। তিশার কথাটা শুনে চোখ বন্ধ করে হজম করতে চাইলো, কিন্তু চোখ বন্ধ করতেই চোখে ভেসে উঠল গরম পানির বাটি আর পার্থর হাতে তোয়ালে। সঙ্গে সঙ্গে আরশ দাঁতে দাঁত কেচে হাত মুষ্টিবদ্ধ করে নিল। না, নেই ছিল একসময়, যা এখন পাথর হয়ে গেছে। আরশ বড় বড় পা ফেলে হাঁটতে লাগলো। মিমার দাঁড়ালো না, হুট করে বারান্দা থেকে রুম দিয়ে বের হয়ে গেল। পার্থ মিমের যাওয়ার দিকে অপলক চেয়ে রইল। মিম উঠানে এসে দেখলো তিশা এতক্ষণে নিজেদের বাড়িতে চলে গেছে, আর আরশ মিমের ফুলবাগানের দিকে এগোচ্ছে। আরশকে ফুলবাগানের দিকে এগোতে দেখে মিমের ধৈর্যের বাদ যেন ভেঙে গেল। রাগের মাথায় কোনো কিছু না ভেবে বেজা উঠোনে দ্রুত পা ফেলে আরশের দিকে ছুটে গেল। আরশের কাছে এসে কলা চেপে ধরে কিছু বলবে তার আগেই হঠাৎ পা পিছলে গেল। মুহূর্তটা যেন ধীর হয়ে গেল। মিম পড়ে যেতে নিতেই আরশ দ্রুত মিমের কোমর চেপে ধরে এক ঝটকায় নিচের দিকে টেনে নিল। মিম এসে ধাক্কা খেল আরশের বুকের সঙ্গে। পড়ে যাওয়ার আগেই সে পুরোপুরি আরশের বাহু ধরে আটকে গেল। পার্থ দূরে বারান্দায় দাঁড়িয়ে মলিন মুখে দেখছে সবকিছু। কিছু সেকেন্ডের জন্য নিস্তব্ধতা ছেড়ে গেল। মিমের নিঃশ্বাস দ্রুত ওঠেনামা করছে। চোখ বিস্ময়ে বড় বড় চোখে খুব কাছ থেকে লক্ষ্য করলো আর সে গম্ভীর মুখখান। চোখে কোনো অনুভূতি নেই, বরং কঠিন এবং স্থির দৃষ্টি। মিম শুকনো ঢোক গেলে কিছু বলতে গিয়ে থেমে গেল। আরশের হাত এখনো তার কোমরে শক্ত করে ধরা। মিমের মুখপানে এক নজরে তাকিয়ে মিমকে সোজা করে দাঁড় করিয়ে দিল। এটা আমার লাস্ট ওয়ার্নিং, নিজের সীমার মধ্যে থাকো। গম্ভীর গলায় কথাগুলো বলে আরশ মিমের কোমর থেকে হাত ছাড়িয়ে নিল। মিম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রাগটা কোথায় যেন মিলিয়ে গেল, শুধু বুকের ভেতরে অদ্ভুত ধুকপুক করছে, যেন সে 7 বছর আগে ফিরে গিয়েছিল। আরশকে বাগানের পাশের তৈরি গেট খুলতে দেখে মিম নিচের হুঁশে ফিরল। পুনরায় রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। কণ্ঠে অভিযোগ মিশয়ে বলতে লাগলো, দিয়েছেন তো আম্মুর চোখে আমাকে খারাপ বানিয়ে, কেন আপনি নিজের দোষগুলো সবাইকে বলেননি? আরশের কণ্ঠে ছিল তিক্ততা। পিছু ফিরে উত্তর করল, তোমার ভুলগুলো একটু দেখার চেষ্টা করো, সবসময় বিপরীত মানুষটাই ভুল হয় না। আর সে কথাটা মিমের ভেতরে গিয়ে লাগলো। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তেতে উঠে হিসেসিয়ে বলল, আমি ভুল না, ভুল আপনি। আমার লাইফে আপনার আশা ভুল। আপনি আমার বাড়িতে কেন এসেছেন? নিশ্চয়ই আমার আম্মুকে আমার নামে ভুলভাল বোঝাতে এসেছেন। এটাতে তো আপনি খুব এক্সপার্ট। আম্মু আমার সঙ্গে ঠিকমতো কথা না বলার পিছনে আপনার হাত আছে, তাই না? স্টুপিড। আরশ ফুল বাগানের ভিতরে চলে গেল। মিমের রাগ যেন আরো বেড়ে গেল। আর সে পেছন ফুল বাগানে ঢুকে বলতে লাগলো, স্টুপিড কাকে বলছেন? আমার কথার উত্তর না দিয়ে কই যাচ্ছেন? আপনি আমার বাগান থেকে দূরে থাকবেন বলছি। শুধু বাগান কেন, আমার আপু আম্মু, আমার বাড়ি, ইনফ্যাক্ট আমার লাইফ থেকেও।
মিম আরসের পেছনে হাঁটতে হাঁটতে এক নিঃশ্বাসের কথাগুলো বলেই থামলেই আরস হঠাৎই পেছনে করে রক্তচক্ষু নিক্ষেপ করলো। মিম আরসের চাহনি দেখে কিছুটা হকচকিয়ে গেল। আরস মুহূর্তেই তার শক্তপোক্ত হাতে মিমের কবজি টেনে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার নীরবতাকে দুর্বলতা ভাবার ভুলটা তুই করেছিস। আমি চুপ ছিলাম বলে আমাকে দুর্বল ভাবার ভুল করিস না। হাতটা ছাড়ুন, ছাড়ুন বলছি। আপনি একটুও চেঞ্জ হননি। সে আগের মতো বেপরোয়া, যা মনে আসে তাই। আপনার কি মিনিমাম একটুও লজ্জা নেই যে মেয়েকে কষ্ট দিয়েছেন সে মেয়ের বাড়িতে বেহায়ের মতো চলে এসেছেন? আর সে চোয়াল শক্ত হয়ে গেল, হাত মুষ্টিবদ্ধ করে বলতে লাগলো, শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? মিন তীক্ষ্ণ চোখে চেয়ে আছে, আর সে ঠোঁট হালকা বিদ্রুপের হাসি ফুটে উঠল। এত বছর পরে বাড়ির কথা মনে পড়লো? আঙ্কেল আন্টির প্রতি এত ভালোবাসা? বা 7 বছর আগে কই ছিল তোর এই এত ভালোবাসা? আর কি যেন বললি? আমি বেহায়া। হ্যাঁ, মেনে নিলাম আমি বেহায়া। আর কিছু? আর সে কথাগুলো বলেই বড় বড় পা ফেলে মিমিদের বাড়ির ভিতরে চলে গেল। মিম কিছুক্ষণ চুপ করে আরসের যাওয়া দেখলো। রাগ আর অস্বস্তি মিশে গেছে, একাকার হয়ে গেছে। মিম আরসকে নিজেদের বাড়িতে যেতে দেখে দীর্ঘশ্বাস ফেলে তিশাদের বাড়ি থেকে পা বাড়ালো। কি বুঝলেন? আরদের আরদের কথাই তাকবির কফির কাপে চুমুক দিয়ে বলল, রাগ অভিমান সবকিছু আড়ালে শুধু একটাই অনুভূতি, ভালোবাসা। আরাতে হাতে থাকা কফির কাপটি টেবিলে রেখে মুচকি হেসে বলল, ভালোবাসা। আমরা কি ওদের জন্য কিছু করতে পারি না? আরতের কথা তাকবীরের পুরো কুচকে এলো। কিছুক্ষণ দূরে বারান্দায় এসে আরস মিমকে দেখে লক্ষ্য করেছিল তাকবীর আরাত দুজনের হাতে কফির কাপ। ফ্রেশ হয়ে কফি হাতে দুজন বারান্দায় এসেছিল। বৃষ্টিবিলাস এর শেষ মুহূর্তটা ধীরে ধীরে আকাশে এসে গর্জন মেঘের আড়ালে হারিয়ে যাওয়া নীরব খেলা। কিন্তু বারান্দায় এসে দুজন পিছিয়ে মানবের মান অভিমানের সাক্ষী হয়ে গেল। তাকবীর কফিতে পুনরায় চুমুক দিয়ে গলা ভিজিয়ে বলল, অন্যের পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করা ঠিক না। ওদের মান অভিমান ওদের ভাঙতে দাও। যদি না ভাঙে? আরাতের কথায় তাকবীর এক নজর আরাতকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ নীরবতা পালন করে পুনরায় থমকে যাওয়া খোলা আকাশের দিকে তাকিয়ে কফির কাপে চুমুক বসাতে বসাতে বলল, তাহলে বুঝে নিতে হবে ভালোবাসা হেরে যাবে এক ঠুনকো ইগো নামের শব্দের কাছে। আরাত কৌতূহল চোখে প্রশ্ন করল, তাহলে কি ওদের সম্পর্কটা খুব ঠুনকো ছিল? ঠুনকো কিনা জানি না, তবে ভালোবাসার প্রতি কোনো জোর ছিল না। আর অপেক্ষা জানে ওরা কতটা ক্লান্ত। অপেক্ষা? হ্যাঁ, অপেক্ষা। অপেক্ষাকৃত মানুষটার চেয়ে সুখী আর কেউ না। যেই জিনিসটা তাড়াতাড়ি মানুষ অর্জন করে সেটা আসলে ক্ষণস্থায়ী, আর যেটা দীর্ঘ সময় অপেক্ষার পর অর্জন করে সেটাই দীর্ঘস্থায়ী। আরিতের চোখে মুখে অবাকের রেশ। একজনের জন্য এতটা বছর অপেক্ষা করা যায়? তাকবীর আরিতের কথায় আকাশের দিকে চেয়ে রেখেই বলল, একজন কে জীবনের সবটা দিয়ে ভালোবাসার ব্যাপারটা সবাইকে দিয়ে হয় না। আরাত বুঝল না তাকবীরের কথার মানে। অপেক্ষার মধ্যে একজনকে ভালোবাসার ব্যাপারটা আসলো কিভাবে? আরাত বুঝতে না পেরে পুনরায় তাকবীরকে প্রশ্ন করল, ভালোবাসার অপেক্ষার মধ্যে সম্পর্ক কি? ভালোবাসা বলেই অপেক্ষা করে, আর যে কেউ সারা জীবন একজনকে ভালোবাসা অপেক্ষা করতে পারে না। আরাত তাকবীরের মুখের দিকে অপলক করে চেয়ে রইল। বলল, অপেক্ষার সঙ্গে আপনার এতটা গভীর বন্ধুত্ব, কখনো কারো ভালোবাসার জন্য অপেক্ষা করেছিলেন? তাকবীরের ঠোঁটে কোণে মুচকি হাসি ফুটে উঠল। আকাশের দিকে চোখ ফিরিয়ে আরাতকে দেখতে লাগলো। আরাত পুরো নাচিয়ে পুনরায় জানতে চাইল। তাকবীর আরাতের মুখপানে তাকিয়ে নির্দ্বিধায় স্বীকারোক্তি করল, আরাতের মনে আগ্রহ জাগলো। কিছুটা মন খারাপ হয়ে এলো, তবুও মুখে হাসি রেখে জানতে চাইল, কি সে? তাকবীর আরাতের চোখে চোখ রেখে বলল, আমার অর্ধাঙ্গিনী। আরাত যেন একদম এতক্ষণ তো আটকেই ছিল। কয়েক সেকেন্ড যেতেই মুচকি এসে লাজে রাঙা মুখ নামিয়ে নিল। নিজের অজান্তেই বুকের ভেতরটা কিছুক্ষণ আগে জমে ওঠা অভিমানগুলো মুক্ত পাখির মতো উঠতে লাগলো। মনের অনুভূতিগুলো তাকবীরের আড়ালে সামলানোর চেষ্টা করতে লাগলো। তাকবীর তার পাগল বইয়ের আগেই জানান পেয়েছে। লাজে রাখা মুখ দেখে এক হাতে বউকে বুকে টেনে নিল। আর তার কপালে চুমু রেখে দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলে উঠল, আমার অপেক্ষা সার্থক বউ। চোখ মুখে চেয়ে বন্ধ করে তাকবীরের বুকে মুখ উঠল। বিয়ের 8 বছর পরেও বইয়ের লাচে রাঙা মুখের পাকড়ামি দেখে তাকবীর নিজেও মুচকে হাসলো। এভাবে কেটে গেল কয়েক মুহূর্ত। নীরবতা প্রমাণ করে দিয়ে গেল তাদের ভালোবাসা। আর তাকবীরের বুক থেকে মাথা তুলে বলে উঠল, আমার কাছে একটা আইডিয়া আছে। ওদের মান অভিমান ভাঙানো আবার শুরু করলে? আর এক বিরক্ত কণ্ঠে বলল, উফ, আপনি বুঝবেন না। আজকে আয়রা আপুর সঙ্গে কথা বলতে হবে। যা ইচ্ছে করো, কিন্তু কোনো গন্ডগোল বাঁধিয়ে দিও না। আর তাকবীর থেকে তাকিয়ে বলল, আমার উপর আপনার বিশ্বাস নেই? তোমার উপর থাকলেও তোমার ভঞ্জামের উপর নেই। আরাত কাল ফুলিয়ে বলল, আমি ভঞ্জ? তাকবীর দুষ্ট হেসে আরাতের থেকে নিজের মাথা বুকে রাখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বৌরে, তুমি ভঞ্জামি করতে করতে 2 বাচ্চার মা হয়ে গেলে। সন্ধ্যা রাত মিম তিশাকে নিয়ে এসেছে নিজেদের বাড়িতে। মিম এখনো জানে না তিশা আর হানিফের বিয়েটা কিভাবে হয়েছে। শুধু এতটুকু জেনেছে মিম যেটা সন্দেহ করেছিল সেটা সম্পূর্ণ ভুল। তিশার হানিফের সঙ্গে বিয়ে হয়েছে, আর তিশা বর্তমানে হানিফের বাচ্চার মা হতে যাচ্ছে। হ্যাঁ, তিশা 6 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু মিম প্রথমে আরশ আর তিশাকে একসঙ্গে দেখে ভুল ভেবে নিয়েছিল। মূলত মিমের বিকালের রাগটা এখন থেকেই ছিল।
নিজের ভুল ধারণা যখন ভেঙে যায়, নিজের অতিরিক্ত ভাবনার জন্য একা একা লজ্জিত হয়ে গিয়েছিল। আরশ আজ আর বাড়ি ফিরেনি। রূপালী বেগম ফিরতে দেয়নি। আরশের প্রতি রূপালী বেগমের অতিরিক্ত যত্ন ভালো লাগছে না। বিকেলবেলা আরশ মিমদের বাড়িতে ভেতর থেকে কোদাল আর কেচি নিয়ে পুনরায় ফুলের বাগানে ফিরে আসে। ফুলের বাগানের ঝড় বৃষ্টির কারণে ডালপালা ভেঙে দিয়েছে, কাদা ঢেকে গিয়েছে, কচু গাছ, পুরো বাগান এলোমেলো হয়ে আছে। আরশ ধীরে ধীরে কোদাল দিয়ে মাটি পরিষ্কার করতে লাগলো, আর কাঁচি দিয়ে ভেঙে যাওয়া ডালগুলো ছুটে ফেলাতে শুরু করলো। যেগুলো বেঁচে থাকার মতো ছিল সেগুলোকে আবার সোজা করে মাটি দিয়ে শক্ত করে দাঁড় করিয়ে দিল। কাজ করতে করতে তার হাত ময়লা হয়ে যাওয়ায় ফ্রেশ হয়েছে। আরশকে ফ্রেশ হয়ে বাড়ি থেকে বের হতে দেখে রূপালী বেগম পথ আটকে নিচে খাবার টেবিলে দাঁড়িয়েছে। আরশকে খাবার খাওয়ালেন। মিম সবকিছু লক্ষ্য করেছিল, আর আরশের ওপর রাগটা যেন আরও গাঢ় হতে লাগলো। নিচে ভালোবাসার ভাগ আরশকে পেতে দেখে শুধু মিম না, তালুকদার বাড়ির সবাই সবাই আরশ আর রূপালী বেগমকে লক্ষ্য করেছেন। তারা আগে থেকে জানে আরশ প্রতিদিন গ্রামে যাওয়া আসা করে। আদনান তালুকদার আদিপা তালুকদারকে অনেক আগে বলেছিলেন মিমের মা বাবাকে তালুকদার বাড়িতে রেখে দিতে, কিন্তু রূপালী বেগম রাজি হয় নাই। কেননা এতদিন আরশ তাদের ছেলের মতো হয়ে হয়ে গিয়েছে। রূপালী বেগম প্রতিদিন আদিপা তালুকদারকে ফোন করে আরশের ব্যাপারে বলতেন, আরশ আজকে এটা ওটা নিয়ে এসেছে, আমাদের দুজনকে ঘুরতে নিয়ে গিয়েছে। রূপালী বেগমের মুখে আরশের নাম নিত্যদিনে এটা ওটা শুনতে শুনতে আরশের প্রতি মায়া জমে গেছে। আজকে রূপালী বেগম আর আরশকে দেখে বুঝলেন আরশ মিমের কমতি বুঝতে দেয়নি। খুব সূক্ষ্মভাবে এই বাড়িতে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে। আরশ বিকালে খাবার খেয়ে বাড়ি চলে যেতে চাইল, রূপালী বেগম যেতে দেয়নি। সন্ধ্যা রাতে বাড়ির উঠানে বসে আটা দিয়েছিল। শুধু আটাই না, আদনান তালুকদার, আহাত তালুকদার, মিমের বাবা আর আনাস মিলে লুডো খেলেছিল উঠানে উঠানে চাটাই বিছিয়ে। আরাত মিমরা মিলে ঝড়ের ভেতরে পুরনো আম দিয়ে আম ভর্তা করেছে। পুরো উঠানে আটায় জমিয়ে তুলেছে ঈদের রাতে। এভাবেই তাদের ঈদের আনন্দের শেষ অধ্যায় চলে যাচ্ছে। আম ভর্তা করেই হাতি রাবিয়া তালুকদার মিমকে বাড়ির ভিতরে পাঠালেন পার্থ আর আহিনকে ডাকতে। পার্থকে বিকাল থেকে মিমের চোখে পড়েনি। মিমের ধারণা পার্থ আহিনের সঙ্গে, কিন্তু আহিনকে একা একা গ্রামের মধ্যে থেকে ফিরতে দেখা গেল। মিম সদর দরজার সামনে আসতেই আরশের সঙ্গে মুখোমুখি হলো। আরশ মিমকে দেখেও না দেখার ভান করে পকেটে থেকে ফোন বের করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। মিম আরশের যাওয়ার পানে চেয়ে অন্ধকারে মুখ করে পার্থ রুমের দিকে পা বাড়ালো। তুই আমার বিশ্বাস ছিলি, লিখেছে জান্নাতি আক্তার চারা, পর্ব 38। সময়টা বিকেল। ঈদের দিন বৃষ্টি হয়ে পুরো রাত মেঘলা ভরে কেটে বড় সূর্যটা খাখা করে যখন নিজের উপস্থিতি জানান দিয়েছিল, ভোর কেটে দুপুর, দুপুর গড়িয়ে পুনরায় বিকেল। আরশকে আর বাড়ি ফিরতে দেয়নি রূপালী বেগম। কেননা গতকাল আরাতরা বৃষ্টিতে ভিজে শরীরে জ্বর বাঁধিয়ে ফেলেছে। যদিও আরাত, মিম, আয়রা, আনাস, তাকবির ঠিক আছে, শুধু এরান, মাহা, বিরাট তাদের শরীরে হালকা জ্বর, কখনো নামছে কখনো বাড়ছে। অকারণে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোর জন্য বড়দের কাছে বকাও খেতে হয়েছে। তাদের ভিতরে পার্থ বিছানায় পড়ে আছে। ফার্স্ট টাইম বৃষ্টিবিলাস, তার উপরে একটু বেশি ভিজেছে। এত এত অসুস্থ রোগীকে দেখার জন্য ডক্টর আরশকে বাড়ি ফিরতে দেয়নি কেউ। আরশ এই বাড়ির একজন হয়ে পুরো বাড়ি নিজ হাতে হ্যান্ডেল করে। মিমের বাবার দেখাশোনা এবং বাড়ির টুকিটাকি যত্ন নেওয়া, এই 7 বছরে এই গ্রামটা আরশের নিজের হয়ে গিয়েছে। প্রতিদিন বাইক করে নিয়ে শহর থেকে গ্রামে ফেরা, বাইকের শব্দে বড় বড় বাচ্চারা দৌড়ে আসা, তাদের সঙ্গে পুরো বিকেল কাটিয়ে মিমির বাগানের যত্ন নেওয়া, তার পাশাপাশি বাড়ি এবং মিমের আব্বু আম্মুর 7 বছরের গ্রামের মানুষের মন জয় করে ফেলেছে। কেউ অসুস্থ হলেও আর আরশকেই দেখায়। বলতে গেলে ফুলবাগানের সাইডে গাছের ছায়ায় এখন চেয়ার আর টেবিলে সবসময় থাকবে, আর সেইখানে বসে বাচ্চাদের সঙ্গে আড্ডা দেয়। আজকের বিকালটা একটু অন্যরকম। উঠানের সাইডে একটা ফাঁকা জমিন পড়ে আছে। হয়তো জমির মালিক কয়দিন পরে ফসল ফলাবে। এই ফাঁকা জমিতে বল খেলার আয়োজন করেছে আনাস, আয়রারা বল খেলার প্ল্যান করেছে। আদনান তালুকদার আহাত তালুকদারকে নিয়ে আসে আনাসদের সঙ্গে বল খেলবে বলে। কিছুটা ছোটবেলায় ফিরে যাবেন আজ। 2 ভাইকে খেলার জন্য জমিতে আসতে দেখে আনাস, আহিন খুশি হয়ে গেল, কেননা আজকে প্রথমবার বাপ চাচার সঙ্গে খেলার সুযোগ হয়েছে। তাদের মধ্যে যোগ হয়েছে আদিব শেখ এবং মিমের বাবা। আরশ আর অসুস্থ পার্থ। ছোট ছোট বাচ্চারা হই হই করে দৌড়ে বেড়াচ্ছে আর খেলা করছে। মেয়েরা চেয়ারে নিয়ে উঠোনে বসে তাদের খেলা দেখছে। বাড়ির সবাই উপস্থিত থাকলেও তাদের মধ্যে উপস্থিত নেই শুধু তাকবীর। আদনান তালুকদার আনাস ডেকে বলল, আনাস, তাকবীর কই? আনাস চারিপাশে খোঁজ নিয়ে তাকবীরকে না থেকে বলল, নো আইডিয়া, ভাইয়া মেবি রুমে। আদনান তালুকদার একবার ছোট ছেলেকে ডেকে বললেন, আহিন, তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসো, বলো বাবা বল খেলতে ডাকছে। বাবার কথায় আহিন মুখে হাসি টেনে বিরক্ত কণ্ঠে বলল, ভাইয়া আমাদের সঙ্গে খেলার ছেলে না। আদনান তালুকদার ছোট ছেলের কথায় পুরো কুচকালেন। তাহলে কার সাথে খেলবে? কার সাথে আবার? তার বউয়ের সঙ্গে? আহিনের কথায় আদনান তালুকদার কেসে আতিফ শেখের কাছে চলে গেলেন। আনাস আহিনের কাঁধে হাত থেকে চিবিয়ে চিবিয়ে ফিসফিস করল, কিসব বাজে বাজে কথা বলছিস ইডিয়েট। আহিন আনাসের কথায় অবাক হয়ে বলল,
আমি কেন আজে বাজে কথা বলতে যাব? আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। ভিডিও দেখবে? দেখাবো ভিডিও। বলে আহিন প্যান্টের পকেট থেকে নিজের ফোন বের করলো। আনাস তাজ্জব বনে আহিনকে দেখছে। আহিন ফোনের গ্যালারি ঘেটে সেই পুরোনো একটা ভিডিও আনাসের সামনে ধরলো। এই দেখো, তাকবির ভাইয়া আর আরাতাবু গ্রামে এসে খেলেছে। আনাস একবার ফোন তো আরেকবার আহিনের মুখের দিকে তাকাচ্ছে। আহিন আনাসকে নিজের মুখের দিকে তাকাতে দেখে বলল, ভিডিও দেখে বিশ্বাস হচ্ছে? আনাস তাতে দাঁত চেপে বলল, হারামি, তুমি ব্যাডমিন্টন খেলার কথা বলছিস? ফোন চলছে। সে 7 বছর আগের একটা ভিডিও, যে ভিডিওতে আরাত আর তাকবীর শীতের রাতে কুয়াশায় ঘিরে অন্ধকার উঠোনে লাইট জ্বালিয়ে দুজন মিলে ব্যাডমিন্টন খেলছে। ভিডিওটা মিম সাইড থেকে ক্যাপচার করে রেখেছিল আনাসের কথাই। আহিনের সোজাসাপটা উত্তর, অফকোর্স। দেখো, তাকবীর ভাইয়া কি কখনো আমাদের সঙ্গে খেলতে দেখেছ? আনাস গম্ভীর গলায় বলল, নো। আহিন পুনরায় প্যান্টের পকেটে ফোন ঢুকাতে ঢুকাতে বলল, তাহলে আজকে আশা করছো কেন ভাইয়া আমাদের সঙ্গে খেলবে? ভাইয়া তো খেলবে তার বউয়ের সঙ্গে। আহিনের কথায় আনাস চোখ পাকিয়ে তাকালো আহিনের দিকে। আহিন দাঁত কেলিয়ে হেসে বলল, আরে ভাই, আমি ব্যাডমিন্টনের কথা বলছি। আনাসকে এখনো রাগে চোখে তাকিয়ে থাকতে দেখে আহিন এদিকে ওদিকে চোখ লুকালো। পাশ থেকে পার্থ আহিনের কাঁধে হাত রেখে হাসি মুখে বলল, তুমি জীবনেও সোজা হবে না। আহিন একটা দীর্ঘশ্বাস ফেলল। পার্থর মুখের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, আমি স্কেল দিয়েও বাঁকা ডাক টানি। আমার জীবন সোজা হওয়া তো বিলাসিতা। পার্থ হাসতে হাসতে বলল, সোজা মানে সিরিয়াস হওয়ার কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ, এইটাই। পার্থ আহিন হাসতে হাসতে চলে গেল। খেলা শুরু হয়ে গেল। বড়রা একদল আর আনাসটা আরেক দল। দুই দলে জমিয়ে খেলা চলছে, আর বাড়ির বউ বাচ্চা উঠোনে বসে সেই খেলা উপভোগ করছে। আজ যেন বয়স্ক আর জোয়ানের মধ্যে কোনো তফাৎ লাগছে না, যেন ছোটবেলায় ফিরে গিয়েছে তারা। কিছুক্ষণ পরে তিশা আর হানিফকে দেখা গেল মিমদের উঠোনের দিকে আসতে। মিম দূরে থেকে দেখলো দুজন গল্প করতে করতে হাসাহাসি করতে করতে আসছে। হানিফ গত রাতে এসেছে শ্বশুর বাড়িতে। তিশা আর হানিফ আসতেই মিমকে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে হানিফ গলা খাকারি দিল, ছোট্ট করে বলল, কেমন আছো? মিম মুখে মেকি হাসি টেনে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া। আঙ্কেল আন্টি কেমন আছে? হানিফ এক নজর মিমকে দেখে পুনরায় সবার খেলার দিকে তাকিয়ে উত্তর করলো, তুমি যেমন তাদের ছোট ছেলেকে রেখেছ। মিম হানিফের কথায় পুরো কুচকালো, বুঝতে পারলো না হানিফের কথার মানে। আনাস হানিফকে হাতের ইশারায় তাদের সঙ্গে খেলার জন্য ডাকছে। হানিফ নিজেও হাতের ইশারায় আসছে বলে ইশারা দিয়ে মিমের দিকে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার পরিবার তোমার থেকে এতটা এক্সপেক্ট করেনি যতটা তুমি দিয়েছো। মিম চুপ করে দাঁড়িয়ে রইল, চোখে স্পষ্ট অস্বস্তি। কথাটা বলে হানিফ তিশাকে নিয়ে সামনে এগোলো। তিশাকে একটা চেয়ারে বসে দিয়ে হানিফ জমিতে খেলার জন্য নেমে গেল। মিমের জায়গায় কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো। হানিফ যে আরও স্যার মিমের ডিভোর্সের ব্যাপারে বলল, কথাটা মিম এতক্ষণে বুঝে গেছে। মুখে মলিন হাসি নিয়ে এক পা করে তিশার পাশে এসে দাঁড়ালো। তিশার চোখ অনুসরণ করে খেলার দিকে চোখ রেখে কণ্ঠে কিছুটা উৎসাহ মিশিয়ে জানতে চাইল, কিভাবে তোদের বিয়েটা হয়েছিল? হঠাৎ কারো কণ্ঠে তিশা নিচের পাশে দাঁড়ানো মিমের দিকে তাকালো। মিমের চোখের খেলার দিকে থাকলেও চোখে মুখে লেগে আছে কৌতূহল। তিশা যেন মিমের অপেক্ষায় করেছিল। মিম এক পলকে দেখে পুনরায় সামনে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, শুনতে চাস সেই 6 বছর আগের কাহিনী? মিম খেলায় চোখ রেখে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, হুম। তিশা খানিকটা মুখে মলিন হেসে আনমনে বলে উঠল, আমাদের সুখের বর্ণনা দিতে পারি, কিন্তু দুঃখের বর্ণনা দেওয়া যে খুব কঠিন। আমি দেখেছি গলায় আটকে যাওয়া সেই কথা, টলমল চোখের পানি, দম বন্ধ কর নিঃশ্বাস। কিভাবে বর্ণনা করব চিৎকার দিয়ে কান্না করার সেই ভয়ঙ্কর আর্তনাদ? মিম অবাক হলো। তিশার কথায় 7 বছর আগের কাহিনী জানার ইচ্ছেটা তীব্র থেকে তীব্র হলো। মনটা ছটপট করে উঠল। কি হয়েছিল সেদিন মিম আমেরিকায় চলে যাওয়ার পর? মিমের কৌতূহলী চোখে দেখে তিশা তাচ্ছিল্য হেসে বলল, মানুষ প্রেমে পড়ে, আবার সেই প্রেমেই পড়ে। তিশার কথায় ভ্রু কুচকালো। মানে? তিশা এদিক ওদিক তাকালো। আশেপাশে এত মানুষ দেখে তিশা মিমের হাত টেনে হাঁটতে হাঁটতে বলল, চল আমার সঙ্গে। তিশা মিমের হাত টেনে নিয়ে ফুলবাগান পেরিয়ে শিউলি ফুলের গাছের নিচে বাঁশের টঙের উপরে বসলো। মিমের সাহায্যে মিমের দিকে তাকিয়ে বলল, তুই বসবি না? না, এইভাবে ঠিক আছে। তুই বল, তোদের বিয়ে কিভাবে হয়েছে? তিশা খানিকটা নড়ে চড়ে বসে মিমের মুখের দিকে তাকিয়ে বলল, তোর মনে কি আরশ ভাইয়ার জন্য এখনো কোনো ফিলিংস কাজ করে? তুই এখনো আরশ ভাইয়াকে ভালোবাসিস? মিমের মুখভঙ্গি বদলে গেল। কিছুটা বিরক্তি ফুটে উঠল। তুই কি এসব জানার জন্য আমাকে এখানে নিয়ে আসলি? জানলে ক্ষতি কি বল? আমি ভালোবাসি কিনা জেনে কি করবি? তোর দেওর তো আর আমাকে ভালোবাসেনি, তাই না? তুই কিভাবে জানিস আরুষ ভাই তোকে ভালোবাসে না? মিম অবাক চোখে তিশার দিকে তাকিয়ে থাকতে চেয়ে হঠাৎই তাচ্ছিল্য হেসে উঠে মলিন মুখে বলতে লাগলো, ভালোবাসা। ভেবেছিলাম ওর আমাকে আটকাতে এয়ারপোর্টে আসবে, কিন্তু ও আসেনি। সেদিন যদি আমার হাত ধরে আমাকে আটকানোর চেষ্টা করতো, আমি মেনে নিতাম। আমি ওর সব ভুলে গিয়ে যাইতাম। আমি ওর মধ্যে আমাকে নিয়ে কোনো রকম পাগলামি দেখিনি। দেখবো কিভাবে? সে তো আমাকে আটকাতেই আসেনি। আমাকে ভালোবাসলে নিশ্চয়ই সেদিন আমাকে আটকাইতো, আমাকে মিস করতো। আমাকে তো সে ভুলে গিয়েছে। দেখ না,
এত বছর পরেও তার সেই খামখেয়ালি বেপরোয়া অ্যাটিটিউড নিয়েই থাকে। যে তোকে এক পলক দেখার জন্য ছটফট করছে, তাকে তুই মিস করা শিখাচ্ছিস। যে হাজার চেষ্টা করেও তোকে ভুলতে পারেনি, তাকে অন্তত মায়া শেখাতে চাস না। মিম তিশার কথায় তেতে উঠে বলল, তিশা, যা বলার সরাসরি বল। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তোদের এসব দেখতে দেখতে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে যে ছেলেটা বাবা বা বড় ভাইয়ের নাম না নিয়ে শুধুমাত্র তোর নাম নেয়, তাকে অন্তত ভালোবাসার মানে শেখাতে যাস না। হ্যাঁ ঠিক শুনছিস, শুধুমাত্র তোর নাম, শুধুমাত্রই তোর নামই নিয়েছিল। চোখের পানি জমা করছে, যে কোনো সময় কাল গড়িয়ে পড়বে। কাপা কাপা গলায় বলল, মৃত্যু। তিশা নিজেও সেই 7 বছর আগের বিচ্ছেদের ভয়ঙ্কর দিনটার কথা মনে পড়তেই চোখ ভিজে উঠল। বিচ্ছেদের কি শুধু দুজন মানুষের হয়েছিল, না হয়েছিল এক ছন্নছাড়া পাগল এক মেয়ের, যে কিনা তার অতিরিক্ত আবেগীকে ভালোবাসার নাম দিয়ে অন্যের ক্ষতি করে ভালো থাকতে চেয়েছিল। তিশা চোখের পানি মুছে বলতে লাগলো, হ্যাঁ মৃত্যু, অভিযোগ করছিস না? কেন আরশ ভাইয়া তোকে এয়ারপোর্টে আটকাতে আসলো না? সত্যি কি এসেছিল? না এসেছিল, তোকে আটকাতেই এসেছিল, কিন্তু মাঝ রাস্তায় ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করে। তুই যখন ইমিগ্রেশনে চলে গেলি, সাথে সাথে হানিফের ফোন আসে। আমরা দ্রুত ছুটে যাই হাসপাতালে। আমরা হাসপাতালে পৌঁছাতে আপু আম্মু চলে এসেছিল, সঙ্গে ছিল রূপা তাসিন। সেদিন দেখেছিলাম তোকে ঘিরে আরশ ভাইয়ের আর্তনাদ। আরশ ভাইয়ের মুখে শুধু একটা নামই ছিল, মিম। আমার হৃদয়, আমার ভালোবাসা, আমার মানসিক শান্তি সব নিয়ে গেছে ও। আমাকে দেখার সঙ্গে সঙ্গে আরশ ভাইয়া করুণ কণ্ঠে বলেছিল, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। রাগের মাথায় ওকে অনেক কিছুই বলে ফেলেছি। প্লিজ আমাকে একটা চান্স দিতে বলুন আপনার ফ্রেন্ডকে। দূরে যাওয়া তো কোনো সলিউশন না, তাই না? ও যাই করুক আমি মেনে নিব, প্লিজ থেকে যেতে বলেন। আরশ ভাইয়ের পাগলামিতে ডক্টররা রেগে গিয়েছিলেন। ভাইয়া ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারছিলেন না। ভাইয়ের এক হাতে ভেঙে গিয়েছিল, পুরো শরীরে জায়গায় জায়গায় জখম হয়েছিল। ক্ষতগুলো খুব গভীর ছিল। তবুও ভাইয়ার মুখে শুধু তোর ফিরে আসার আকুতি আর তোর কাছে ছুটে যাওয়ার বাহানা করেছিল। সবাই মিলে জোর করে আজকে রেখেছিল সেদিন। আমি উত্তর দিতে পারিনি, কি উত্তর দেব বল? ততক্ষণে তুই বাংলাদেশের জমিন ছেড়েছিস। আমাকে চুপ থাকতে দেখে ভাইয়া বুঝে পেরেছিল তুই চলে গেছিস। পুনরায় ভাইয়ার পাগলামি শুরু হয়ে যায়। ভাঙা হাতে পেট থেকে নামতে দেয়। সাথে সাথে সবাই মিলে আরশ ভাইয়াকে আটকায়। সেদিন চিৎকার দিয়ে করুণ গলায় বলেছিল আরশ ভাই, ও আমাকে ফেলে চলে গেল। আই লাভ হার, আই লাভ হার। ওকে ছাড়া বাঁচবো না আমি। জানি না আমি কি করব। আমি কি করব? ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও প্লিজ ভাইয়া। হানিফ প্রথমবার আরশের পাগলামি দেখে রেগে ধমকে উঠেছিল। আরশ, শান্ত হো, এটা হাসপাতাল। কি পাগলামি শুরু করেছিস? তুই তো সবসময় মিমকে অপমান করেছিস, আজকে মিমের জন্য এত পাগলামি করছিস কেন? এতদিন তোর ফিলিংস কই ছিল? হ্যাঁ। আরশ ভাইয়া হানিফের কথায় চিৎকার দিয়ে বলেছিল, কেউ জানে না, কেউ জানে না আমি কি ফিল করেছি। ফিলিংস লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করেছি, কারণ নিজের ফিলিংসের কাছে আমি হারতে চাইনি। নিজের ফিলিংস লুকিয়ে রেখে আমি ওকে অনেক কষ্ট দিয়েছি। যে আমার জন্য সব কিছু ছিল, সব কিছু আমি তাকে কষ্ট দিয়েছি। বলতে পারিনি আমি ওকে কতটা ভালোবাসি। আই লাভ মিম। আমি ওকে অনেক 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 বেশি ভালোবেসে ফেলেছি। প্লিজ ফিরে আয় প্লিজ। আরশ ভাইয়ের চিৎকার দিয়ে পাগলামিগুলো সহ্য করতে পারছিল না হানিফ। তাসিন ছিল হাসপাতালে। তোর আর আরশ ভাইয়ের বিচ্ছেদের জন্য দায়ী করলো তাসিনকে। এত কিছু পেছনে তাসিন মেয়েটার হাত ছিল। তাসিনকে সাজা দিতে হানিফ জেদ করে আমাকে বিয়ে করে। তাসিন মেয়েটার সামনে জানো যে ভালোবাসার জন্য এতগুলো মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করেছে। সেই ভালোবাসার মানুষটা তার চোখের সামনে অন্য মেয়েকে বিয়ে করেছে। তাসিনের জন্য এটা ছিল বড় শাস্তি, যা হয়তো জেলের থেকেও হাজার গুণ কষ্ট দিয়েছে। সেদিন সবার সামনে তাসিন পাগলামো করে হঠাৎ এভাবে হানিফের সঙ্গে তিশার বিয়েটা মেনে নিতে পারে না। হানিফদের বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। নারী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার শখের পুরুষের পাশে অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না। আমিও পারি না। এই আবেগ নিয়ে ঘুরেছে কতটা যন্ত্রণাদায়ক যে বয়ে বেড়াই সেই জানে। অন্য মেয়েকে তোমার পাশে সহ্য করতে পারি না বলে আজকে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ, তাই না? তাসিন যখন কথাগুলো বলতে বলতে হানিফের কাছে আসতে নাই, হানিফের মা সাথে সাথে তাসিনের হাত ধরে বাড়ি থেকে বের করতে করতে বলে, তোমার মতো মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য কখনোই রাখিনি। তোমাকে আগেই মেনে নিয়েছিলাম না, এখন তো আমার ঘরে লক্ষ্মী এসেছে, তার জায়গায় তুমি কখনো পাবে না। ওদের দুজনের থেকে দূরে থাকবে। তাসিন হানিফের মায়ের হাত ঝাটকাই মেরে পুনরায় দৌড়ে হানিফের সামনে এসে হাত ধরে বলে, তুমি সব মিথ্যে কথা বলো। এই মেয়ে তোমার কেউ না। আমার তোমার বউ হওয়ার কথা ছিল। আমার জায়গায় ওই মেয়ে কিভাবে এসে গেল? আমাদের মধ্যে বাধা কে আমি সরিয়েছি হানিফ? এই মেয়ে হুট করে আমাদের মধ্যে কিভাবে আসতে পারে? পারে না, পারে না। কেন আসবে সে? আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে কেন আসবে ওই মেয়ে? ওই মেয়ে, সরো, আমার হানিফের পাশ থেকে দূরে সরো। তিশা হানিফের পাশে দাঁড়িয়ে তাসিনকে দেখছিল। তিশার মা বাবার সঙ্গে হানিফের যোগাযোগ করেই তিশাকে বিয়েটা করেছে, কিন্তু এখন তিশার মনে হচ্ছে বিয়েটা না করেই ভালো ছিল। মেয়েটা সত্যি অনেক ভালোবাসে হানিফকে। ভাবনার পরপরই পুনরায় ভাবছে, মেয়েটা মিমের সঙ্গে যা করেছে তার জন্য এতটুকু শাস্তি সে প্রাপ্য ছিল।
তিশার সকল ভাবনার মধ্যে হঠাৎই তাসিন তিশাকে ধাক্কা দেয়, আর সঙ্গে সঙ্গে হানিফ ধরে ফেলে তিশাকে। তিশার মুখশ্রীতে ভয়। হানিফ নিচের বাহুডোরে থেকে দু হাতে তিশাকে ঠিকঠাক করে দাঁড়িয়ে দিয়ে রক্তচক্ষু নিক্ষেপ করে তাসিনের উপরে শক্তপোক্ত হাতে তাসিনের হাত ধরে রাগী গলায় বলে, তাসিন, কোনো কিছু মিথ্যা নয়। তিশা আমার ওয়াইফ, এই বাড়ির বড় বউ। নেক্সট টাইম আমার বউয়ের শরীরে টাচ করার আগে ভেবে চিন্তা করবে, নয়তো আমি ভুলে যাব আমি হানিফ ভদ্র ছেলে। গেট লস্ট। তাসিরকে হাত ধরে বাড়ির বাহিরে বের করে দিলে তাসিন পুনরায় নির্লজ্জ হয়ে দৌড়ে এসে হানিফকে জড়িয়ে ধরে বলে, না না না, আমি মানি না ওই মেয়ে তোমার বউ। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি হানিফ। কেউ না জানলে তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার পাশে অন্য মেয়েকে আমি সহ্য করবো কিভাবে? আমি পারবো না হানিফ। আমাকে একবার ভালোবেসে বুকে টেনে নাও। বিশ্বাস করো, আমি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাব। আর শার্ট প্যান্ট পরবো না। তোমার জন্য নিজেকে পরিবর্তন করবো, প্রমিস। প্লিজ একবার বলো তুমি শুধু আমাকেই ভালোবাসো। আমি তোমার জন্য সব করব। আমাকে দূরে ঠেলে এত বড় শাস্তি দিও না হানিফ, প্লিজ। আমি তোমার পায়ে পড়ি। হানিফ তাতে দাঁত খিচে হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। তিশার আর সহ্য হলো না। এখন তাদের বিয়ে হয়েছে, তার সামনে অন্য মেয়ে তার স্বামীর পা জড়িয়ে ধরবে, এটা তো আর মেনে নেওয়া যায় না। তিশা হুট করে একটা কাণ্ড করে বসলো। টি টেবিলের উপরে চক ভর্তি পানি দেখে ভর্তি চোখ হাতে নিয়ে সদর দরজার কাছে এসে ভরা চোখের পানি সব হানিফের পায়ে জড়িয়ে ধরা থাকা তাসিনের মাথার উপরে ঢেলে দিল। সবাই হতবিহ্বল হয়ে গেল। তাসিন হানিফের পা ছেড়ে দিয়ে বসা থেকে বাড়ির বাহিরে গিয়ে দাঁড়ালো। আমার হাজব্যান্ডের আশেপাশে থাকার চেষ্টা করবি তো তোকে ওখানেই মেরে দেবো, বুঝতে পারছিস? অনেক সহ্য করেছি, আর না। বেশি ভাড়াবাড়ি করলে নেক্সট টাইম না তোকে পাওয়া যাবে না তোর লস পাওয়া যাবে। কথাগুলো তাসিনের মুখের উপরে বলেই দরজা লেগে দিল। হানিফ তখনও হতভম্ব দৃষ্টিতে তিশাকে দেখছে। এই মেয়ে তো তাসিনের থেকেও গুণটা বেশি। তাসিন পিছু ফিরে হানিফকে হতভম্ব হয়ে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে মুখে ক্যাবলা মার্কা একটা হাসি টানলো। হানিফের মা খুশি হয়ে তিশাকে ধরে বাহবা দিচ্ছে, যেন তিশা কোনো কম্পিটিশনে জিতে এসেছে। তিশা শাশুড়ির মুখে প্রশংসা শুনে আর চোখে হানিফের চুপসে যাওয়া মুখের দিকে তাকালো। বেচারা তখনও শক্ট হয়ে আছে। তার 3 দিন পরে হাসপাতাল থেকে আরশ রিলিজ দেয়। আরশ মূলত সেই দিন থেকে গম্ভীর হয়ে গেছে, কথা বলে কম। 10-12 দিন রেস্ট নিয়ে ভার্সিটি বাড়ি এবং প্রতিদিন গ্রামে যাতায়াত করে গেল তার নেশা। প্রথমে রূপালী বেগম আরশকে দেখতে পারতেন না, তবুও আরশ প্রতিদিন গ্রামে যায়। ভাই ভার্সিটিতে পড়ে কে ডক্টর হয়? যেন মিমের মা বাবাকে দেখে তার কর্তব্য তার সঙ্গে মিমের ফুল বাগান এবং বাড়ি এভাবে কদিন যেতেই মিমের বাবা মায়ের জন্য টেনশন করতে করতে অসুস্থ হয়ে যায়। আর আরশ ছেলের মতো তাদের পাশে দাঁড়ায়। সেদিন থেকে রূপালী বেগমের কাছে আরশ ছেলের মতো আবদার করতে পারে। আরশকে নিজের এত কাছে থেকে চিনে জানে রূপালী বেগমের আফসোস লাগে তার মেয়ের উপর। এভাবে চলে যাওয়ার জন্য কষ্টের পাশাপাশি অভিমানের পাল্লাটাও ভারী হয়ে যায়। খুব কাছে থেকে দেখে মিমের প্রতি আরশের মনের গহীন যত্ন করা সে সুন্দর অনুভূতিগুলো আরশের একটা বিশ্বাস ছিল। সেই বিশ্বাস থেকে হয়তো বলেছিল, তুমি যদি আমার জন্য সৃষ্টি হয়ে থাকো, তুমি চাইলেও আমাকে দূরে করতে পারবে না। এই দুনিয়ার মানুষই বা কেন, আমি কেউ বদলাতে পারবে না। আমার বিশ্বাস তুমি ফিরবে। তুমি আমার অভিমান অভিযোগ ভুলে ফিরবে আমার কাছে। তোমাকে ফিরতেই হবে, ততদিন তোমার অপেক্ষায় থাকবো। ফিরতে তোমাকে হবেই জান। কিন্তু মিম ফিরেনি। আর সে বিশ্বাসটা ভেঙে গিয়েছিল। মিম ফিরার বদলে ফিরেছিল তাদের পবিত্র বন্ধনে চিরকালের জন্য শেষ হওয়ার নামে গুটি গুটি অক্ষরে সাইন করা সেই বিচ্ছেদের কাগজ। মিমের চোখ থেকে অনর্গল পানি গড়িয়ে পড়ছে। মাটির উপরে বসে পড়েছে অনেক আগেই। চোখে পানি ঠোঁটে হাসি, মুখে আটকে আসা কথা অবিশ্বাস্য কণ্ঠে বলল, আরশ আমাকে ভালোবাসে? সত্যি বলছিস তিশা? তিশা টং থেকে নেমে মিমের সামনে বসে মিমের গালে হাত রেখে আশ্বাস দিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, ভালোবাসে। মিম তিশার হাতে হাত রেখে আনন্দমাখা কণ্ঠে বলল, দেখ আমার দম বন্ধ হয়ে আসছে। ও আমার উপর অভিমান করছে, তাই না? দেখ আমি ওর সব অভিমান মিটিয়ে দেব। তিশা হাসি মুখে বলল, যা, অভিমান ভাঙাতে জানলে কোনো সম্পর্কের বিচ্ছেদ ঘটে না। ঠিক করে নে সব মান অভিমান। মিম আর দাঁড়ালো না, বসা থেকে উঠে ফুল বাগানের ভেতরে দিয়ে দৌড়াতে লাগলো। মিমের শরীরে ছিল সাদা গাউন, 2 হাতে কাচের চুড়ি, গলা দুপাশে ঝুলানো সাদা পাতলা ওড়না। ফুলবাগানের মধ্যেই দৌড়াচ্ছে বিদায় সাদা পাতলা ওড়নাটা নানা রকমের ফুল গাছের ডালাপালা ছুঁয়ে দিয়ে যাচ্ছে। মুখে সুখময় হাসি। মিমের দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে তিশা দাঁড়ালো। মানুষ সময়ের সাথে মানিয়ে নেয় ঠিকই, কিন্তু জোরপূর্বক মেনে নেওয়া যে কতটা যন্ত্রণাদায়ক তোদের কাছে শিখলাম। অপেক্ষা আর অভিমান দুটো শেষ করে এবার। দূরত্বকে তো আর অনেক জিতিয়ে দিয়েছিস, এবার না হয় ভালোবাসাকে জিতিয়ে দে। খেলা শেষ করে একে একে সবাই জমি থেকে উঠানে উঠেছিল। পার্থ সবার সামনে থাকায় মিমকে দৌড়ে আসতে দেখে জায়গায় দাঁড়িয়ে গেল। নিমিষে ঠোঁটে কোণে মুচকি হাসি ফুটে উঠল। পার্থকে দাঁড়াতে দেখে একে একে সবাই দাঁড়িয়ে গেল।
মিম তাদের দিকে দৌড়ে আসছে। সবাই ভ্রু কুঁচকে দেখছে। শুধু পার্থর চাহনি ভিন্ন ছিল। সবার শরীর ঘেমে একাকার হয়ে আছে। পার্থ মিমকে নিচের দিকে আসতে দেখে মুখের হাসি আরো গাঢ় হলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই হাসিটুকু গায়েব হয়ে গেল যখন দেখলো মিম পার্থর পাশ কাটিয়ে আরশের সামনে গিয়ে দাঁড়ালো। পার্থ মলিন মুখে পিছু ফিরে তাকালো। আরশ ভ্রু কুঁচকে মিমকে দেখছে। সবার নজর তাদের দুজনের উপর। মিম আরশের সামনে দাঁড়িয়ে আশেপাশে তাকাচ্ছে। মুখে লেগে আছে লজ্জা, যেন কিছু বলতে নিয়েও বলতে পারছে না। হয়তো বাড়ির সবার সামনে মনের কথা বের করতে চাইছে না। মিম লাজুক মুখে এদিক ওদিক তাকিয়ে হঠাৎই আরশকে বলে উঠল, আপনার কিছু লাগবে? আপনার শরীর তো ঘেমে একাকার হয়ে আছে, চলুন আপনাকে লেবুর শরবত বানিয়ে দিই। মিমের এরূপ কথায় শুধু আরশ না, বাড়ির সবাই হতভম্ব হয়ে গেল। কেউ বুঝতে পারছে না মিম হঠাৎই আরশের এত খেয়াল রাখাতে শুধু শুরু করলো কবে থেকে। আরশের মুখমণ্ডলে মিমের কথায় হতভম্ব থেকে গম্ভীর হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে ছোট্ট করে ননসেন্স বলে বড় বড় পা ফেলে জায়গা ত্যাগ করলো। মিম যেন নিচের মতো নেই। আরুষের চাওয়ার পানি সবার সামনে মুচকি এসে বেহায়ের মতো তাকিয়ে আছে, যেন আরুষের মুখে ননসেন্স শব্দটাও আজ মধুময় শুনতে লাগছে। পার্থ আগেই চলে গেছে। একে একে সবাই হতভম্ব দৃষ্টিতে মিমকে দেখতে দেখতে বাড়ির ভিতরে চলে গেল। সবাই যখন বাড়ির ভিতরে চলে গেল, মিম সেদিকে চেয়েই বাঁকা হেসে বিড়বিড় করে বলল, এত যে ওভার স্মার্টগিরি করেন, কি ভাবছেন আপনি যে মনে মনে মন কলা খান? আমি কিছু জানি না মনে করেছেন? এবার আমিও দেখব আপনার এই অভিনয় আর কতদিন জ্বলে পড়ে ছারখার হওয়ার জন্য প্রস্তুত থাকেন শহরের পণ্ডিত মশাই। তুই আমার বিশ্বাস ছিলি, লিখেছেন জান্নাতি আক্তার যারা, পর্ব 39। তোদের দুজনকে নিয়ে আমি আর পারছি না। একজন সবসময় তার অ্যাটিটিউড নিয়ে থাকবে আর আরেকজন হচ্ছেন আপনি। যেটা করতে বারণ করব ওইটার করে অসুখ বাঁধিয়ে বিছানায় পড়ে থাকবে। ওয়াহ, কেন আসি ভেমেরা, তো ডক্টরকে দেখছি না। পার্থ দুর্বল হয়ে আসা কণ্ঠে ভাঙা ভাঙা কথাই পার্থর কপালে জলপট্টি দেওয়ায় মিমের হাত থেমে গেল। মিম এতক্ষণ পার্থর বিছানায় পাশে বসে পার্থকে জলপট্টি দিয়ে দিতে দিতে বিরক্তি কণ্ঠে বকবক করেছিল। পার্থর দুই চোখ বন্ধ, মুখ জোরের তাপমাত্রায় সুখে ছোট্ট লাগছে। ঠোঁট সুখে আছে। জ্বরের তাপমাত্রা এতটা প্রখর যে পার্থর শরীরের নিচে বিছানা পর্যন্ত গরম লাগছে মিমের কাছে। অ্যাক্সিডেন্টে শরীর তো পুরোপুরি ঠিক হয়নি, তার উপরে পার্থ মিমের বারণ করার সত্ত্বেও অসুস্থ শরীর নিয়ে বৃষ্টিতে ভিজেছে, আবার সঙ্গে বলও খেলেছে। ছোট থেকে ইট পাথরে বেড়ে ওঠে পার্থ চৌধুরী, হঠাৎ বাংলাদেশের খোলামেলা আবহাওয়ার সাথে মানিয়ে উঠতে পারেনি। মিম এতটুকুতেই পার্থকে কত শত বকা দিচ্ছে। সেই থেকে যদি জানতে পারে পার্থ বিকেলবেলা প্রায় 1 ঘন্টা সময় নিয়ে শাওয়ারে ঝর্ণার নিচে দাঁড়িয়েছিল, তাহলে পার্থর অবস্থা কি করবে মিম? কথাটা ভাবতেই শুকনো ঠোঁট এক টুকরো হাসি ফুটে উঠল পার্থর। মিমকে উত্তর করতে না দেখে চোখ বন্ধ রেখে জিভ দ্বারা শুকনো ঠোঁট ভিজিয়ে নিয়ে পুনরায় পড়ল, একটা কথা বলবি লেডি গুগল? মিম পার্থর কপাল থেকে ভেজা নরম কাপড় সরিয়ে টানে বাটিতে ভেজাতে ভেজাতে উত্তর করলো, বল কি কথা। নিস্তের শরীরে শুকনো ঢোক গিলে বলল, যদি কখনো আমাদের দুজনের মধ্যে থাকে যে কোনো একজনকে বেছে নিতে হয়, তুই কাকে বেছে নিবি, আরশকে নাকি আমাকে? মিমের চলন্ত হাত থেমে গেল, মুখ গম্ভীর হয়ে উঠল, মুখে কিছুটা অস্বস্তি ফুটে উঠল। এভাবে তো কখনো ভেবে দেখেনি মিম। তার থেকে বড় কথা এমন প্রশ্ন আসছে কেন? পার্থর কৌতূহলী চোখ মিমের দিকে উত্তরের আশায় মিম নিচে নিচে মনে কৌতূহল মিটিয়ে মুখে হাসি টেনে বলল, আমার জীবনে তোর আর আরশের জায়গা সম্পূর্ণ ভিন্ন। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আরশ সে আমার কি হয় তোর? মিম থেমে গেল। সত্যি কি হয়? শুধুমাত্র ভালোবাসা, আর বাহিরে আর তো কোনো সম্পর্ক নেই তাদের। ভালোবাসা তো কোনো সম্পর্কের ভিত্তি হতে পারে না। ভালো তো সবাই বাসে, কেউ গোপনে কেউ প্রকাশে, তা কেউ একপাক্ষিক। এই সম্পর্ক নাম কি আসলে তাদের আর সম্পর্কে আদৌ আছে? কোনো উত্তর নেই মিমের কাছে। হুট করে বাটি হাতে বসা থেকে দাঁড়িয়ে গেল। রুমের বাহিরে পা বাড়িয়ে দরজার কাছে এসে পিছু ফিরে মলিন মুখে বলল, তুই আরশের মতো একদমই না। মিম রুম থেকে বের হয়ে গেল। পার্থর কৌতূহলী চোখ আগেই দমে গিয়েছে। জ্বরে থরথর করে কাঁপছে বুক। সত্যি কি জ্বরের জন্য কাঁপছিল? তার পাশাপাশি তো বুকটা যন্ত্রণায় পুরো দগ্ধ হয়ে যাচ্ছিল। চোখ দুটো জ্বলে উঠল নিমিষেই। সিলিংয়ের দিকে চেয়ে ঠোঁটের কোনো বিদ্রুপের হাসি ঝুলিয়ে বিড়বিড় করলো, এটা তো আমি জানতাম। ইস, আমি যেমনই হই তুই যদি আমাকে সেভাবেই পছন্দ করতি। রাত প্রায় 10টার কাছাকাছি। পার্থর জ্বরটা পুনরায় ঘুরে এসেছে। 8টা পর্যন্ত সবাই পার্থর রুমেই ছিল। জ্বরটা এতটা তীব্র পার্থকে হাসপাতালে নিতে হতো। আরও সেই বিকেলে নিজের বাসায় চলে গেছে। ইচ্ছে ছিল আজকে আর গ্রামে ফিরবে না, কিন্তু 8:30 নাগাদ রূপালী বেগম আরশকে ফোন করে জরুরি তলবে গ্রামে ফিরতে বললেন। পার্থর শরীরের কন্ডিশন ভালো না, ফেরার সময় মেডিসিন নিয়ে ফিরতে। আরশ বাধ্য হয়ে রাতেই গ্রামে ফিরে। যদিও আরশের সঙ্গে আরও একজন ফিরেছে, আরশের কাজিন নূর ফিহাব। সে তার ভাবি অর্থাৎ তিশাদের বাড়িতে। আরশ প্রথমে তাকে তিশাদের বাড়িতে নামিয়ে দিয়েছিল।
এক হাতে মেডিসিনের প্যাকেট, অন্য হাতে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। এত রাত হয়েছে তবুও সদর দরজা খুলে রেখেছে আরশ আসবে বলে। আরশ নিজে সদর দরজা ভিড়িয়ে ভেতর থেকে নক করে দিয়ে দ্বিতীয় তলায় তাকালো। রাত গভীর হয়, ড্রয়িং রুমে কাউকে চোখে পড়ল না। শুধু রূপালী বেগম রান্না করে খাবার গরম করছেন। আরশ রান্নাঘরের সামনে এসে হাতে প্যাকেটটা রূপালী বেগমের সামনে রেখে বলল, আন্টি, তোমার ছেলের মেডিসিন। আরশের মুখে তোমার ছেলে শুনে রূপালী বেগম পুরো কুঁচকে জানতে চাইল, আমার ছেলে? হ্যাঁ ছেলে, যার জন্য এত রাতে গ্রামে ফিরতে বলেছ আমাকে, তাই বললাম। নতুন ছেলে পেয়ে গেছো তো, কি না? রূপালী বেগম আরশের অভিমান দেখে হেসে উঠলেন। হাসি মুখে ভেজা হাত আঁচলে মুছতে মুছতে আরশের সামনে এসে দাঁড়ালো। আতুরে হাত মাথায় রেখে বলল, দেখো ছেলে পাগলামি। এই 7 বছরে তোমার আন্টিকে চিনো? এই চিনো, ওই পার্থ ছেলেটা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। আমার ছেলে ডক্টর কিনা, এজন্য তাকে জরুরি তলব পাঠিয়েছি। মানুষের সেবা তার কাজ। পাগলা ছেলে, তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে? রূপালী বেগমের এই প্রথম হয়তো আরশের মুখে মুচকি হাসি দেখলেন। আরশ মুচকি হেসে বলল, প্রমিস? রূপালী বেগম নিজেও হাসলেন। হ্যাঁ রে বাবা, প্রমিস। এবার উপরে যা, দেখ ছেলেটা এখন কেমন আছে। সন্ধ্যা থেকে আমরা সবাই ভয় পেয়েছিলাম ছেলেটার জন্য, তাই তো তোকে ফোন করা। তুই উপরে যা, আমি খাবার নিয়ে আসছি। দূরে থেকে কেউ তাদের দুজনে কথোপকথন লক্ষ্য করলো। ভেবেই নিবে মা ছেলে। আরশ রান্নাঘর থেকে বের হয়ে পার্থ রুমের দিকে পা বাড়ালো। রূপালী বেগম পেছন থেকে আরশকে লক্ষ্য করলেন। আরশ এমন কিছুটা হলেও নিজের গাম্ভীর্য থেকে ফিরে এসেছে। সবার সঙ্গে কথা বলা আর মিশে থাকা, এইসব রূপালী বেগম লক্ষ্য করেছেন আরশের মধ্যে, যা মিম আমেরিকা চলে যাওয়ার পর রূপালী বেগম আরশের ভিতরে কখনো দেখেননি। আরশ পার্থ রুমে প্রবেশ করতেই মিমকে দেখে জায়গায় দাঁড়িয়ে গেল। মিমকে এত রাতে এখানে আশা করেনি। মিম সন্ধ্যার মতো পার্থর কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। তুমি এখানে? মিম আরশের কণ্ঠ শুনে পিছু ফিরে বলল, হ্যাঁ আমি। আরশ রুমের ভিতরে ঢুকে বলল, এত রাতে এই রুমে কি চাই? জাফর অসুস্থ তো। মিম বলতে নিয়ে থেমে গেল, পর মুহূর্তে মুখে দুষ্ট হাসি বজায় রেখে বলল, হুম, আপনাকে বলতে যাবো কেন? কারণ আমি ডক্টর। আরশের সোজাসাপটা উত্তরে মিম মুখ বাঁকা করে বসা থেকে দাঁড়িয়ে বলল, ও হ্যালো ডক্টর বাবু, এটা আপনার হাসপাতাল না, এটা আমার বাড়ি। সো আমি কোথায় থাকবো না থাকবো এটা আপনার না জানলেও চলবে। শোনো মেয়ে, তোমার বাড়ি, সে তুমি যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারো, নো প্রবলেম। বাট আমার পেশেন্টের রুমে একা এক মেয়ে কী করছে আমাকে জানতে হবে। 1 মিনিট বাই এনি চান্স আমার নাম খারাপ করার জন্য আমার পেশেন্টের খাবারে কিছু মিশাতে আসনি তো? মিমের মুখ হা হয়ে গেল। রূপালী বেগম তো এখনো পার্থর খাবার দিয়ে যায়নি, আর সে কিনা আরশের নাম খারাপ করার জন্য পার্থর খাবারে কিছু মেশাবে? এত বড় মিথ্যা অপবাদ! মিম রাগী কণ্ঠে বলল, ওভার রিয়াক্ট করা বন্ধ করেন। জাফর আপনার পেশেন্ট হওয়ার আগে আমার ফ্রেন্ড, ওর খাবারে আমি কোনো কিছুই মেশাতে যাব কেন? সে তুমি মেশাতেই পারো, আফটার অল আমি তোমার শত্রু। তোমার ভাগের ভালোবাসা আমি নিয়ে ফেলেছি, সো আমার নাম খারাপ করতেই পারো। আরশ পার্থর কপালে হাত চেকে কথাগুলো বলছিল। মিম আরশের পেছনে রাগী মুখে দাঁড়িয়ে আছে, যেন এখনই আরশকে কাঁচা গিলে ফেলবে। আরশ মিমের চাহনি অগ্রাহ্য করে বলল, ডোন্ট ডিস্টার্ব মি, দরজা ওইদিকে। মিম দাঁত খিচে রাগে সরে বলল, আমি আপনাকে ঘেন্না করি, ঘেন্না। পার্থ আরশকে দেখতে দেখতে বলল, শেষ হয়েছে তোমার বকবক? না। মিমের না কথায় আরশ পিছু ফিরে তাকালো। মিমের দিকে পুরো কুচকে চেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে বলল, ও গড। কন্টিনিউ। মিম হাতে ভাঁজ করে দাঁড়িয়ে বলল, ফ্রিতে একটা সাজেশন দেই, শোনেন। আরশ হ্যাঁ কিছুই বলল না। মিম আরশকে কিছুক্ষণ পরখ করে নিজে মনে বলতে লাগলো, আপনি এখনো পুরোপুরি ডক্টর হয়ে উঠতে পারেননি। আরশ পুরো কুচকে তাকালো, ঠান্ডা গলায় জানতে চাইল, মানে? মিম হালকা হেসে এক নজরে ঘুমন্ত পার্থকে দেখে নিয়ে আরশের দিকে এক পা এগিয়ে এলো। কণ্ঠটা কিছুটা খাদে নামিয়ে বলল, ডক্টররা তো মানুষের অসুখ ধরতে পারেন, তাই না? আরশ এখনও চোখ। মিম কি করতে বা বলতে চাইছে সেটাই দেখছে আরশ। মিম চোখ শুরু করে সরাসরি আরশের দিকে প্রশ্ন ছুড়ে দিল, আপনি তো ডক্টর, তাহলে নিজের অসুখ ধরতে পারছেন না কেন? আরশ পুরো কুচকে বোঝার চেষ্টা করেছে মিমের কথা। মিম আরশকে ভাবতে দেখে ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে পুনরায় বলল, হার্টের যে সমস্যা সেটা কি এখনও রিপোর্ট আসেনি? আরশ মিমের কথায় হাসপাস করতে লাগলো। বুকটা সত্যি ধুকপুক করছে। আটকে রাখা অবৈধ চাওয়াগুলো তিরতির করে বেড়ে উঠতে চাইছে। মিম যেন আরও সুযোগ পেল। আরশের খুব নিকটে এসে আরশের বুকের বাঁ পাশে হাত রাখতেই মিমও কিছুটা ঘাবড়ে গেল। আরশকে বুঝতে না দিয়ে পুনরায় বলল, এই হার্টবিটটা একজনের জন্য বাড়ে, অথচ আপনি অন্য কারোর জন্য প্রেসক্রিপশন লিখেন, কিন্তু আপনি ডক্টর হয়ে নিজের অসুখটাই নামই জানেন না। আরশ বারবার শুকনো ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নিতে লাগলো। মিম বাঁকা হেসে আরশের চোখে চোখ রেখে বলল, আপনার অসুখের নাম কি জানেন? আরশ ঢোক গেল। মিম এত কাছে আসা আরশ নিতে পারলো না, অস্বস্তিতে পড়ে গেল। মেয়েটা কেন বুঝতে পারছে না তার এত কাছে আসা সামনের পুরুষটাকে কতটা বেসামাল করে তুলছে? এই মেয়ে কি জানে না তাদের সম্পর্কের কথা? এই মেয়ে কি বুঝতে পারে না তার জন্য সামনের পুরুষের মনে কি চলে? মিম পা দুটো উঁচু করে আরশের কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসা।
ঠাস। আরশ আর নিতে পারল না। নিজের অবৈধ চাওয়া থেকে বাঁচতে হিতাহিত জ্ঞান হারিয়ে উন্মাদে পরিণত হয়ে সামনের মেয়েটাকে আঘাত করে বসল। নিমকালে হাত দিয়ে ছলছল দৃষ্টিতে তাকালো আরশের পানে। আরশের চোখ মুখ শক্ত, হাত মুষ্টিবদ্ধ, চোখ দুটো বন্ধ। হয়তো নিজের রাগ বৃথা কন্ট্রোল করার চেষ্টা করছে সে। মিম কম্পিত গলায় ফুপিয়ে কেঁদে উঠল। অস্পষ্ট স্বরে অভিযোগ সুরে দিল, জানেন আমি আপনার থেকে কেন দূরে গিয়েছিলাম? কারণ আপনি কখনো আমাকে বোঝার চেষ্টা করেননি। আপনি আমার ঝগড়া, রাগ আর জেদ দেখেছেন শুধু। আপনি কখনো আমার জেদের আড়ালে লুকিয়ে থাকা অভিমান দেখেননি। আপনি কখনো ঝগড়ার আড়ালে আমার কষ্টগুলো দেখতে পাননি। কখনো রাগের আড়ালে আমার ভালোবাসা খুঁজে দেখেননি। আমি অনেক চেষ্টা করেছি আপনার সামনে পুরো আমিটাকে খুলে দেওয়ার, কিন্তু আপনি কখনো আমাকে পড়তে চাননি। আপনি আমার জন্য পাগলামি করেছিলেন। সেদিন বলেছিলেন না আপনি আমাকে ভালোবাসেন। আজকে আমি আপনাকে বলছি, আমরা কখনো এক হব না, কখনো না। আপনি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। আই জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। আমি আপনার মুখও দেখতে চাই না, কখনো না। মিম কান্না করতে করতে এক হাতে আরশকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরশ অসহায় মুখে ছলছল চোখে মিমির যাওয়ার পানে চেয়ে আছে। রাগের মাথায় কি করে বসেছে। মাথায় আসতেই আরশে বাইকে চাবি নিয়ে পার্থর রুম থেকে ভারী কদমে হনহন করে বেরিয়ে গেল। আরশ রুম থেকে বের হয়ে যেতেই পার্থর বন্ধ চোখ খুলে গেল। এতক্ষণ নিজের সাথে যুদ্ধ করে ঠোঁটে ছোট চেপে চোখ বন্ধ করেছিল। অনেক আগে তার ঘুম ভেঙে যায়। মিমের সব কথাই পার্থর কানে পড়েছে। দুর্বল হাতে কপালে ঠেকিয়ে হতাশ কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল, আমরা মৃত্যু মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। আমরা এই স্বার্থপর কেন মাবুদ? নাটক বন্ধ কর লেডি কুকুল। হোয়াট? এসব আরশকে জেলাস ফিল করানোর জন্য করছিস না? ডাফার, তুই এসব খুব জিনিয়াস তাই না? কারো মন ভেঙে তুই কি পাবি? এইসব কি বলছিস পার্থ? আমার কথা তোর খারাপ লাগবে, আই ডোন্ট নো, বাট এইটাই সত্যি। তোরা মেয়েরা এমন কাজ করিস কেন? যদি কাউকে পছন্দ নাই বা করিস, মানুষকে মিথ্যা ভালোবাসার অভিনয় করে দেখাস বা কেন? রূপালী বেগম খাবার প্লেট সাজিয়ে পার্থর রুমের দিকে নিতে যেতেই মিমকে চোখে পানি নিয়ে ফিরতে দেখে জায়গায় দাঁড়িয়ে গেল। মিম রূপালী বেগমকে দেখেও কিছু বলল না, পাশ কেটে নিজের রুমে চলে গেল। মিম যাওয়ার পরপরই আরশকে আসতে দেখা গেল পার্থর রুম থেকে। রূপালী বেগম কৌতূহল কণ্ঠে কিছু বলতে নিবে, তার আগেই আরশও সেমভাবে বাড়ি থেকে বের হয়ে গেল। রূপালী বেগমকে চিন্তিত দেখা গেল। আরশ এত রাতে বাড়ি থেকে বের হয়ে গেল, কোথাও যাবে কে জানে। মেয়েটাও যে কান্না করতে করতে কিছু না বলে রুম থেকে চলে গেল। রূপালী বেগম আর দেরি করলেন না, খাবারের প্লেট নিয়ে পার্থর রুমে প্রবেশ করল। সকাল 8টা। আহিন গলার দুপাশে গামছা চুলিয়ে ব্রাশ করতে করতে রুম থেকে বের হয়ে এলো। উঠোনে টিউবওয়েলে মুখ ধুইবে বলে টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে ব্রাশ করতে করতে দুহাত মেলে শরীর চারা দিয়ে উঠল। এটা আবার কেটা? অ্যান্টি নীলুরের বাবা। আহিনের উচ্চস্বরে বলা কতটা নরফিয়া কপাল কুচকে পিছু ফিরে তাকালো। এতক্ষণে নরফিয়া মিমের ফুলবাগানের বড় জবা ফুল গাছটার নিচে দাঁড়িয়ে একটা জবা ফুল কানের পিঠে গুজে একটার পর একটা পিক উঠাচ্ছিল। 14 বছরের কিশোরী সে। পরনে তার হালকা 7 রঙের সুতি ফ্রক, যার ঘেরটা হাঁটের সাথে সাথে নরম করে দুলে উঠছিল। চুলগুলো খোলা, কাজ ছুঁয়ে নিচে নেমে এসেছে। মাঝে মাঝে হালকা বাতাসে এলোমেলো হয়ে গেলেও গাল লেগে যাচ্ছে। পায়ের সাদামাটা স্যান্ডেল, তবুও তার ভঙ্গিমায় একটা শিশু শুভ নির্ভর আনন্দ লেগে আছে। মুখ ভরা হাসি নিয়ে কখনো ফুলের দিকে তাকাচ্ছে, কখনো ফোনটা একটু উঁচু করে ধরে নতুন অ্যাঙ্গেলে ছবি তুলল। হঠাৎ কারো কণ্ঠে শুনে পিছন ফিরে তাকালো। আহিনকে ব্রাশ হাতে নিয়ে হা করে তাকিয়ে থাকতে দেখে নরফিয়া ভাবতে লাগলো, কোথায় দেখেছিল ছেলেটাকে? মনে পড়ছে না, শুধু মনে হচ্ছে কোথাও তো একে দেখেছি। নরফিয়া চলে আয়, আম্মু খেতে ডাকছে। নরফিয়ার ভাবনার মধ্যে তিশার ডাক পড়ল। আসতেছি ভাবি। নরফিয়া আহিনকে এক নজর দেখে তিশার ডাকে চলে গেল। আহিন দু হাতে মাথার নিচে দিয়ে গাছাড়া ভাব নিয়ে বলল, এই সেম রে। এরা এত দেমাক, ছোট থাকতে একে তো বোকা বোকা লাগতো, বড় হয়ে একদম কড়া হয়ে গেছে দেখছি। গুড, খারাপ না। কাঠপাটা তপ্ত দুপুরে রোদের তেজে যেন চারিপাশটা নেতিয়ে পড়েছে। প্রতিটি বাড়ির উঠোনে ছড়িয়ে আছে কড়া ঝলসানো রোদ। বাড়ির পাশের আম গাছ আর কাঁঠাল গাছের ঠাই কয়েকজন মানুষ গোল হয়ে বসে গল্পে মশগুল। কোথাও বাচ্চারা খালি পায়ে দৌড়াদৌড়ি করে খেলছে, আবার গ্রামের বৌচিরা এক কোণে বসে কাঁচা আমে লবণ মরিচ মেখে টক মিষ্টির সাথে মেতে উঠেছে। কেউ বা জমির পুড়ে যাওয়া রোদ থেকে বাঁচতে গাছের ছায়ায় এসে হাঁপ ছেড়ে বিশ্রাম নিতে বসেছে। পুরো গ্রাম জুড়ে এক অদ্ভুত শান্তি, কোথাও নেই কোনো গাড়ি ঘোড়ার শব্দ, শুধু দূরে কোথাও পাখির ডাক আর মাঝে মধ্যে বাতাসে পাতার মৃদু নড়াচড়া। খানিকক্ষণ পরপর ভেসে আসছে গরু ছাগলের ডাক, যেন নীরব নির্জন দুপুরের মধ্যে সেগুলো একটিমাত্র শব্দ হয়ে ছড়িয়ে পড়েছে চারিপাশে। আরাত রুমে এসে দেখল তাকবীর পুরো রুম জুড়ে ব্যস্ত হাতে কিছু একটা খুঁজে চলেছে। আরাত দরজার পাশে দাঁড়িয়ে পুরো কুচকে বলল, কি চাই আপনার, আমাকে বলবেন? তাকবীর খোঁজাখুঁজি থামালো। পেছনে ফিরে আরাতকে দেখে হালকা হেসে পুনরায় খুঁজতে খুঁজতে ঠান্ডা গলায় পড়ল,
চাই তো তোমাকে, কিন্তু আপাতত একটা ফাইল খুঁজতেছি। তাকবীরের কথায় আরাত থমকে গেল। গাল দুটো লাল হয়ে উঠল বোধ হয়। মনে মনে বিরক্ত হয়ে উঠল। ইস, কি লজ্জা! নির্লজ্জ একটা লোক। মুখে সেটা প্রকাশ করলো না, উল্টো নিজেকে সামনে নিয়ে গম্ভীর গলায় জানতে চাইল, ফাইলটা কোথায় রেখেছিলেন? তাকবীর আরাতের চোখের কোণে লুকানো অস্বস্তিটা ঠিকই বুঝে ফেলল। বউকে সামান্য কথায় লজ্জা ফেলতে ভালোই লাগে তার। তাকবীর মুচকি হেসে বলল, বেড সাইডের উপরে রেখেছিলাম, সরুন। তাকবীর এক সাইডে দাঁড়ালো। আরাত আলমারি থেকে ফাইল বের করে তাকবীরকে দিতে দিতে বলল, আমি তুলে রেখেছিলাম, ফাইল দিয়ে কি করবেন? তাকবীর আরাতের হাত থেকে ফাইলটা নিয়ে দেখতে দেখতে বলল, আদিল এসে দিয়ে যাবে, অফিসে মিটিং আছে। কিন্তু আপনাদের অফিস তো কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলেন। তাকবীর আরাতের দুই কাঁধে হাত রেখে বলল, জি না ম্যাম, বন্ধ ছিল, আজকে থেকে ওপেন করা হয়েছে। অ্যান্ড আমরা সবাই আগামীকাল বাড়ি ফিরে যাব। এত জলদি? বাবা বড় আপু কত আনন্দ করেছে দেখছেন। ব্যস্ত শহরের কোলাহল পেরিয়ে গ্রামের আবহাওয়ায় কতটা শান্তি। আর কিছুদিন থাকি না সবাই মিলে? তাকবীর আরাতের কথায় একটু সময় নিয়ে বলল, ওকে ফাইন। সময়টা বিকেল। রূপালী বেগম নিশ্চিন্ত মুখে বারবার আরশকে ফোন লাগাচ্ছেন। পাশে বসে আছে রাবেয়া তালুকদার। রাবেয়া তালুকদার বললেন, ছেলেটা হয়তো তার বাড়িতে, নয়তো হাসপাতালে। রূপালী, হাসপাতালে কোনো ইমার্জেন্সি থাকতে পারে, একটু পরে ফোন দাও। রূপালী বেগম রাবেয়া তালুকদারের দিকে তাকালো। উনি ওনার মনের মধ্যে কি হচ্ছে বুঝতে পারছেন না। একে মিম আর সকাল থেকে দরজা খোলেনি, তার উপর আরশ ফোন উঠাচ্ছে না। রূপালী বেগম একটু ইতস্তত করে বললেন, ভাবি আমি মা হয়ে আর এসব নিতে পারছি না। আমার মেয়েটা প্রচণ্ড জেদি। ভেবেছিলাম আমি অভিমান করে আছি, ও আমার অভিমান ভাঙাবে, তখন ওর কাছে আবদার করব বাংলাদেশ থেকে যেতে। কিন্তু তার আগেই একটু সময় নিয়ে পুনরায় বলতে লাগলো, জানি না ঘরের ভিতরে ওদের দুজনের মধ্যে কি হয়েছে, যার জন্য মিম চলে যেতে চাইছে। আমি শুধু আমার মেয়েটাকে হাসি খুশি দেখতে চাই ভাবি। আমরা ভুল হয়েছে আরশকে এই বাড়িতে থাকতে দেওয়া। আমার বোঝা উচিত ছিল ওদের সম্পর্কের কথা। আমি যদি আরশকে কিছুদিনের জন্য গ্রামে আসতে বারণ করতাম, তাহলে হয়তো আমার মেয়েটা আরও কিছুদিন আমার আশেপাশে থাকতো। রাবেয়া তালুকদার রূপালী বেগমকে সান্ত্বনা দিতে লাগলেন, থাক রূপালী, চিন্তা করো না। মিম যে কোনো কারণে রেগে আছে হয়তো। রাগ মিটে গেলে সব ঠিক হয়ে যাবে। আর আমরা সবাই আছি না, সবাই মিলে তোমার মেয়েকে আটকাবো। দেখবা এবার আমাদের ফেলে আর যায় কিভাবে। রূপালী বেগম রাবেয়া তালুকদারের কথায় মলিন হাসলেন। উনি ওনার মেয়েকে খুব ভালো করে চেনে। মিম কারো কথা শোনার মেয়ে না, মন যা চাইবে তাই করবে। যে মেয়ে বাবা মাকে ফেলে 7 বছর দূরে থাকতে পারে, তাকে অন্তত সম্পর্কের জালে আটকে রাখা যায় না। এদিকে আরশটাও ফোন ওঠাচ্ছে না। তাদের কথোপকথনের মধ্যে আদিবা তালুকদার এবং আনহা শেখ দুজন এসে তাদের পাশে বসলো। আনহা শেখ বলে উঠলেন, এভাবে হবে না ভাবি, আমরা বরং রাতে সবাই মিলে বসছি। আরশ মিমের ডিভোর্সটাও ঝুলানো। ডিভোর্স পেপারে মিমের সাইন থাকলেও আরশের নেই। এইসব নিয়ে বসা হবে। মিমের সঙ্গে তো পার্থ ছেলেটা এসেছে। আমরা যতই ওদের দুজনকে ফ্রেন্ড মানি, ওদের মনে কি চলছে সবকিছু আমাদের জানতে হবে। আনহা শেখের কথায় আদিবা তালুকদার সহমত পোষণ করেন। এভাবেই আরশ মিমকে নিয়ে কথা চলতেই থাকলো। কিছুক্ষণ পর রূপালী বেগম ফোনটা বেজে উঠল। ফোনটা আরশের। রূপালী বেগম ফোন রিসিভ করে কিছুটা রাগী গলায় বললেন, কই তুই? রূপালী বেগমের কথায় আনহা শেখ, রাবিয়া তালুকদার, আদিবা তালুকদার তিনজনই একে অপরের মুখ চাওয়াচাই করছেন। তাদের কাছে মনে হচ্ছে রূপালী বেগম নিজে ছেলের সঙ্গে কথা বলছে। গ্রামের মেয়েরা যেমন ছেলে মেয়েকে তুই করে সম্বোধন করে। ফোনের ওপাশ থেকে আরশ কি বলল শোনা গেল না। তবে আরশের কথার বিপরীতে রূপালী বেগম বললেন, আমার মেয়েকে কি বলেছিস, যার জন্য মেয়েটা দরজা বন্ধ করে দিয়েছে, সকাল থেকে খাবার পর্যন্ত মুখে তোলেনি? ফোনের ওপাশ থেকে আরশের কথা ভেসে হলো, আন্টি তোমার মেয়েকে রেডি হতে বলো। তোমার আদরের মেয়েকে বাদর সেজে বাদর থেকে সোজা করে বউ বানিয়ে ফিরবো। কল কেটে গেল। আদিবা, রাবিয়া, আনহা তিনজন রূপালী বেগমের দিকে প্রশ্নভরা চাহনি নিয়ে তাকালো। রূপালী বেগম ফোন হাতে নিয়ে তাদেরকে বলল, কিছু বললো বুঝলাম না। মিমকে রেডি হতে বলল, বলে বিয়ে করে ফিরবে নাকি। আদিবা তালুকদারের ছোট ভাইয়ের বউয়ের ওপর খানিকটা বিরক্ত হলো। ছেলেটা কি বললো সেটাও ঠিকভাবে বলতে পারছে না। আনহা শেখ বললেন, যা হবে দেখা যাবে। বড় ভাবি, আপনি বরং বড় ভাইকে বলেন আজকে রাতে সবাইকে নিয়ে বসতে। কেটে গেছে পুরো বিকাল। না মিম রুম থেকে বের হয়েছে, না পার্থ কোনো খবর নিয়েছে, না কিছু নিজ মুখে তুলেছে। কান্না করে চোখ মুখের বেহাল অবস্থা করে ফেলেছে। ডিসিশন ফাইনাল, আগামীকাল মিম চলে যাবে। লাগেজ গোছানো শেষ। শুধু কোনো মতে রাতটা কেটে ভোর হওয়ার পালা। ফিরবে না আর বাংলাদেশে। আব্বু আম্মুকেও লাগবে না, তারা তো আদরে আহ্লাদে একখান ছেলে পেয়ে গেছে। মিমের অভিমান যখন আকাশ ছোঁয়ায়, তখন অসুস্থ পার্থ দুর্বল শরীরে খাবার নিয়ে মিমের রুমের সামনে এসে দাঁড়ালো। পার্থ শুনেছে মিম কিছুই মুখে তোলেনি। মিমের দুঃখের সঙ্গীত সেই ছিল। প্রচণ্ড মাথা ব্যথায় চোখ ঝাপসা হয়ে আসছিল। তবুও নিজেকে সামলাতে পারল না পার্থ। কেমন একটা অস্থিরতা তাকে টেনে নিয়ে এলো মিমের দরজার সামনে। দরজার বাহিরে দাঁড়িয়ে বুকের ভেতর ধুকপুক শব্দ, যেন প্রতিটি ধ্বনি বলছে, তো লেডি কুকুর ভালো নেই। হাতটা দিয়ে দরজায় তুলল পার্থ, কিন্তু নক করার আগে এক মুহূর্ত থেমে গেল। কিভাবে মিমের সামনে দাঁড়াবে আজকে কেমন সংকোচ আর দুটানা লাগছে। কয়েক সেকেন্ড যাওয়ার পর সংকোচ কাটিয়ে দরজায় নক করলো। লেডি কোকল, ওপেন দ্য ডোর।
পার্থকে একে একে 2 থেকে 3 বার নক করার মাথায় মিম হুট করে দরজা খুলে দিয়ে রাগী গলায় বলল, আমি ঠিক আছি, অসুস্থ শরীরে আমার খেয়াল রাখতে হবে না, শুয়ে পড়ো, নয়তো লাগেজ রেডি কর, আমরা আগামীকাল ফিরবো। বলে মিম দরজায় আটকে দিতে লাগলো, আর পার্থ অন্য হাতে দরজাটা শক্ত করে ধরে রাখলো। মিমের চোখ মুখ খানিকটা বিরক্তিতে ফুটে উঠল। পার্থ দরজা আটকে শান্ত গলায় বলল, তুই ঠিক আছিস তাই না? মিম সাথে সাথে পাল্টা উত্তর দিল, আমি ঠিক আছি বললাম না, আর কতবার বলবো আমি ঠিক আছি, যা এখান থেকে। পার্থ মিমের গালের দিকে চেয়ে বলল, ঠিক আছে আমি চলে যাব, বাট তুই খাবার খাওয়ার পর জেদ না করে খেয়ে নে। বললাম তো জাফর, আমাকে একা ছাড়। পার্থ কি মিমের কথা শোনার ছেলে? সে রুমে ঢুকে গেল, বেড সাইডের উপরে খাবারের প্লেটটা রেখে বিছানায় বসে পড়ল। যার অর্থ তুই যতক্ষণ পর্যন্ত খাবার না খাবি আমি তো রুম থেকে নড়ছি না। মিম বিরক্তি মুখে কিছুক্ষণ পার্থকে দেখল, কয়েক সেকেন্ড যাওয়ার পর বাধ্য হয়ে ভদ্র মেয়ের মতো খাবারের প্লেট নিয়ে বিছানার উপরে বসলো। মিম খাবার খাচ্ছে, পার্থ চুপচাপ মিমের রুম জুড়ে চোখ বোলাচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে মিমের গোছানো লাগেজ থেকে পার্থ বলল, সত্যিই তো আমরা ফিরছি। মিম খেতে খেতে পার্থর দিকে চেয়ে বলল, হ্যাঁ তোর প্রবলেম থাকলে থেকে যা, আমি আগামীকাল ফিরবো। পার্থ কবার কুচকে জানতে চাইল, ফিরে তো মুখের কথা না, আগে টিকিট ক্যান্সেল করতে হবে। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নেব। পার্থ হতাশ নিঃশ্বাস ফেলল। মিম খেতে খেতে বলল, জ্বর কমেছে? আগের থেকে বেটার। খেয়েছিস? পার্থ অভিমানী গলায় বলল। এত করে মনে পড়ল। মিম আমতা আমতা করে বলল, আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, আমি আম্মুকে খাবার আনতে বলছি, ওয়েট। মিম রূপালী বেগমকে ডাকতে যাবে তার আগেই পার্থ মিমকে আটকালো। আন্টিকে ডাকতে হবে না, আমি খেয়েছি, আন্টি তোর জন্য খাবার পাঠিয়ে দিল, আমি জাস্ট বললাম তুই অন্তত ফর্মালিটি পূরণ করতি। পারতাম না রে, তোর কথা মনে পড়েছে, এটাই অনেক। পার্থর মুখ থমথমে হয়ে গেল। মিম কথাটা মজা করে বলল, কথাটা যেন পার্থর বুকে লাগলো। একটা শুকনো ঢোক গিলে অন্যদিকে তাকিয়ে বলল, তুই কি সত্যি একদিন আমাকে পুরোপুরি ভুলে যাবি লেটি কুকুর? মিম খাওয়া বন্ধ করে চোখ ছোট করে পার্থর দিকে তাকালো। পার্থর চোখের ভাষা আজ ভিন্ন লাগছে মিমের কাছে। এর আগে এমন লাগেনি, হয়তো পার্থ প্রকাশ করেনি বলে। পার্থ পুনরায় অসহায় মুখে জানতে চাইল, তোর আর আমার গল্পগুলো কি একদিন রূপকথার মতোই হাওয়ায় উড়িয়ে যাবে? থেকে যাবে শুধু স্মৃতিগুলো? মিম এবার তাচ্ছিল্য হেসে মলিন মুখে বলতে লাগলো, তুই এভাবে কথা বলছিস কেন? তোকে আজ ভিন্ন লাগছে? তোর মনে কি চলছে বলতো? বা এনি চান্স আমাকে ভুলে যাবি না তো? মিমের প্রশ্নে পার্থ নিচের হুঁশে ফিরল। মিমের কথা অগ্রাহ্য করে মুখে হাসি টেনে বলল, কি 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 আমি তোকে ভুলে যাব? ও হ্যালো ম্যাম, ভুলে যাওয়ার জন্য প্রথমে তোকে তো মনে পড়তে হবে। পার্থর কথায় মিম্বা হাতে বালিশ তুলে নিয়ে আরুষের দিকে ছুঁড়ে মেরে বলল, কি বললি তুই? আমাকে তোর মনে পড়ে না? পার্থ হাসতে হাসতে হালকা করে বালিশটা সরিয়ে দিল। ঠোঁটের কোনো একটা চাপা হাসি ফুটে উঠলেও চোখে সেই আগের গাম্ভীর্যটা তাই রয়ে গেছে। না, একদম না। পার্থের কণ্ঠটা মিম খেয়াল করলো না হয়তো, যদি খেয়াল করতো তাহলে বুঝতো কতটা যন্ত্রণা মিশেছিল কথাটার মধ্যে। মিম নিজের মতো করে খেতে খেতে বলল, ঠিক আছে, খাবার শেষ করতে দে, তারপর তোকে দেখছি। পার্থ আর কিছু বললো না, চুপচাপ বসে থাকলো। হঠাৎ কেউ একজন পার্থর গলা চেপে ধরতে পার্থ হকচকিয়ে গেল। মিম হতবাক দৃষ্টিতে আরুষের রাগি মুখ দেখছে। আরুষকে এখানে দুজনে কেউ আশা করেনি। তার উপরে আরুষ পার্থর গলার চেপে ধরেছে। আরুষ ইতাহিত জ্ঞান হারিয়ে উন্মাদে পরিণত হয়েছে। ক্রোধে আতঙ্কে পার্থর গলা চেপে ধরে দাঁতে তাঁত পিষে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ, আমাদের দুজনের মধ্যে আসার সাহস তোকে কে দিয়েছে? মিম শুধুই আমার, ও শুধুমাত্র আমাকেই ভালোবাসে। আমাদের মাঝে তুই কোথা থেকে এন্ট্রি নিয়েছিস? আমি মিমকে ভালোবাসবো, আমি ওকে কষ্ট দেব, আমি ওকে বুঝবো, আমি ওকে বুকে টেনে নেব। তুই কে? কেন তুই ওর পাশাপাশি থাকবি? পাশাপাশি কেন থাকবি? আজ তোকে আমি অনেক দূরে সরিয়ে দেবো, অনেক দূরে। আরুষ পার্থকে একটার পর একটা আঘাত করতে লাগলো। অসুস্থ পার্থ দুর্বল শরীর নিতে পারল না। মিম আর ঠিক থাকতে পারল না, রক্তচক্ষু নিক্ষেপ করলো আরুষের দিকে। কম্পিত চোখে মুখে রাগ স্পষ্ট। ক্রোধের চোয়াল শক্ত করে পার্থর থেকে আরুষকে ছাড়াতে ছাড়াতে বলল, ছেড়ে দেন, ছেড়ে দে বলছি জাফর, জাফরকে ছেড়ে দে, দূরে সরে যায়। আরুষকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। একদম কাছে আসবেন না। কেন আমাদের দুজনের মধ্যে আসতেছেন আপনি? কে আপনি? কে হন আপনি আমার? কেন বারবার আমাদের মধ্যে বাধা সৃষ্টি করছেন? দূরে থাকেন আমাদের দুজনের থেকে। আপনি আসলেই পাষাণ। আপনি আপনি একটা নির্দয়। আপনার মন বলতে কিছু নেই। জাফারের থেকে দূরে থাকবেন, নয়তো আমি বলে যাব আপনি কে। আপনাকে জেলে ঢুকিয়ে দেব, অশুভ ছেলে আপনি। মিম। আরুষ মিমের দিকে অসহায় কণ্ঠে ডেকে উঠল। মিম আরুষের দিকে তেড়ে গলার চেপে ধরে হিসিয়ে বলল, আমার কথা শেষ হয়নি এখনো। আমি কার পাশে থাকবো, কাকে বিয়ে করব, কে আমাকে ভালোবাসবে, এসব আমার পার্সোনাল ম্যাটার। এসবের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি যান আমার জীবন থেকে। এত বছর পরে কেন আবার আমার জীবনে ফিরে এসেছেন? কেন? আমাকে আপনার কেন কোনো খেলনা মনে হয় যে যখন মন চাইবে আপনি করে নেবেন, আর যখন মন চাইবে তখন দূরে ছুঁড়ে ফেলে দেবেন? তোমাকে আবার এমন মনে হয়? আর সে কথা মিম বিদ্রুপে সুরে হেসে উঠল। আর সে কথাটা হাস্যকর ছাড়া কিছু মনে হচ্ছে না। 7 বছর আগে যে কারণে ছেড়ে চলে গিয়েছিল, আজ মিম সবকিছু মেনে নিতে চেয়েছিল। আরুষের মনে
ধীরে ধীরে নিজের জায়গাটা ফিরে পেতে চেয়েছিল। কিন্তু প্রথম দিনেই মিম ব্যর্থ, শুধু ব্যর্থ না, পুরনো রাগ অভিমানগুলো নতুন করে তরচাচা হয়ে উঠেছে। মিম পার্থর হাত ধরে নিজের রুম থেকে বের হতে হতে আরশের উদ্দেশ্যে বলল, আপনি একসময় আমার জীবনে ছিলেন, এর চেয়েও কষ্টের আর কি বা হতে পারে। মিম রুম থেকে বের হয়ে গেল। পার্থর থুতনি থেকে তাজা রক্ত ঝরছে। পার্থ থুতনিতে হাত দিয়ে এক নজর আরশকে দেখে মিমের সঙ্গে রুম থেকে বের হয়ে গেল। আরশ ছলছল চোখে মিমের যাওয়ার দেখল। এবার নিজের উপর রাগটা তিত্তির করে বেড়ে গেল। এই হুটহাট বেহুদাই রাগের কারণে আজকে তাদের সম্পর্ক এত দূর। এত বছর মিম কাছে ছিল না, এই হুটহাট রাগগুলো ছিল না। মিম যবে থেকে বাংলাদেশে এসেছে তখন থেকেই আরশ লক্ষ্য করেছে নিচে সেই আগের বাজে স্বভাব পুনরায় শুরু হয়ে গেছে। আরশ মিমের চাওয়ার দিকে তাকে হাত মুষ্টিবদ্ধ করে বলল, জানো সবচেয়ে কষ্টের কি? যখন তুমি মন থেকে পুরোটা দিয়ে কাউকে চাও আর সে কোনোদিনও সেটা বুঝতে পারে না, অথচ সেই ছিল তোমার পুরো দুনিয়া। আর আজ চিন্তিত মুখে পুরো ড্রয়িং রুমে পায়চারি করছে আর বারবার উপরের দিকে তাকাচ্ছে। উপরে কি হচ্ছে জানার জন্য। আয়রা নিচে রুম থেকে বের হচ্ছে না। আয়রা রুম থেকে বের হইলে দুজন মিলে দ্বিতীয় তলায় যাবে। একা একা পাকনামি করে মনের মধ্যে ধকধক করছে। তাই তো আয়রা রুম থেকে বের হওয়ার অপেক্ষা করছে। দুজন একসঙ্গে উপরে যাবে। তাকবীর বাহির থেকে বাড়ির ভিতরে প্রবেশ করতেই আরাতকে নিশ্চিন্ত অবস্থায় পায়চারি করতে দেখে ব্রু কুঁচকে গম্ভীর গলায় বলে উঠল, আমার কেন যেন মনে হচ্ছে তুমি কিছু একটা ঝামেলা তো করেইছ। প্লিজ বলবে কি করেছো তুমি? তাকবীরের কথায় আরাত চমকে ওঠে। পিছে ফিরে তাকবীরকে দেখে বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তাকবীরের সন্দেহ আরও বাড়ল। ভয় পাওয়ার রিজন? আরাত মুখে হাসি টেনে তাকবীরের কাছে এসে বলতে লাগলো, কই কিছু না তো, আপনি ভুল ভাবছেন। বাহির থেকে ফিরছেন, নিশ্চয় গরম লাগছে। 1 মিনিট বসুন, আমি আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। আরাত রান্নাঘরের দিকে যেতে নিলে তাকবীর আরাতের এক হাত ধরে বলল, এই 1 মিনিট দাঁড়াও, তুমি মিথ্যে বলছো কেন? কি লুকোচ্ছ? আরাত এদিক ওদিক তাকিয়ে কিছুটা সময় নিয়ে বলল, আগে বলেন, বকা দিবেন না। তাকবীর এবার আরাতের দিকে রাগি চোখে তাকালো। আরাত আসার চেষ্টা করে তাকবীরের থেকে নিজের হাত বের করে বলতে লাগলো, আমি তেমন কিছুই করিনি, জাস্ট আরশের কানে তুলে দিয়েছি মিমার পার্থ দুজন রিলেশনশিপে আছে। কি? আর ইউ ম্যাড? আরাত তাকবীর ধমকে কানে হাত দিয়ে বলল, আমি প্রথমে বলছি বকবেন না। আরাত, তুমি কেন মিথ্যে বলেছ? আরাত আরও তাকবীরকে বোঝানো নয় বলে উঠল, ওদের দুজনকে এক করার জন্য তো কিছু একটা করতেই হতো, তাই না? আরে তাই বলে তুমি? আমি বুঝতে পারিনি আমার এক মিথ্যায় আরশ এতটা রেগে যাবে। ওপর থেকে ওদের চেঁচামেচি ভেসে আসছে। বাকি এই সময় বাড়িতে কেউ নেই, সবাই উঠোনে। আয়রা আপু এরানকে ঘুমাতে নিয়ে গিয়েছে। এই জন্য আমি একা একা উপরে যাচ্ছি না, চলুন না দেখে আসি ওরা কি করছে। তাকবীর হতে চান নিঃশ্বাস ফেলে আগে আগে সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলো। কয়েক সিঁড়ি উঠতেই দেখলো মিম পার্থকে ধরে ধরে নিচে নামাচ্ছে। পার্থর থুতনিতে রক্ত লেগে আছে। মূলত আরশ ফুরফুরে মনে বাড়িতে ফিরছিল মিমের সামনাসামনি হবে বলে। মিমের সঙ্গে সব মান অভিমান মিটিয়ে নিবে। কিন্তু বাড়িতে প্রবেশ করতেই আরাত আরশের সামনে পড়ে এবং মিমার পার্থর নামে মিথ্যে বলে, যেন আরশ জেলাস ফিল করে। কিন্তু আরশ জেলাস ফিল করার বদলে উল্টো রেগে বড় বড় পা ফেলে মিমের রুমের দিকে চলে যায়। তুই আমার বিশ্বাস ছিলি, লিখেছেন জান্নাতি আক্তার চারা, পর্ব 40। বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে। আরশ তাকবীরের কথায় পাশ ফিরে তাকালো। তাকবীরকে চোখে দেখে অন্যদিকে ফিরে নাই চোখ। চোখের কোণে জমা পানিটুকু মুছে ফেলল। তাকবীর মুচকি হেসে আরশের সামনাসামনি হলো। কি অদ্ভুত তাই না? তার বউ সবকিছু এলোমেলো করে দিয়েছে আর সে সবকিছু বোঝাতে এসেছে। আরশের সাথে কখনো সামনাসামনি কথা বলেনি তাকবীর, অথচ আজকে তার বউটার জন্য বলতে হচ্ছে। তাকবীর আরশকে খুব গোপনে চোখের পানি মুছতে দেখে মুচকি হেসে বলল, চিৎকার দাও। আরশ অবাক হলো, চিৎকার? হ্যাঁ চিৎকার। মাথাটা ঠান্ডা রেখে খোলা আকাশের দিকে তাকিয়ে মোহাম্মদ বলে চিৎকার দাও। দেখবে মনের মধ্যে যে চাপা ব্যথাটা অনুভব করছো, এই ব্যথাটা আর থাকবে না। মনটা ফুরফুরে হয়ে এক ধরনের প্রশান্তি এসে যাবে। একবার মোহাম্মদ বলে চিৎকার দাও আর মনের সব দুঃখগুলো কষ্টগুলো দূর করে দাও। আরশ তাকবীরের কথাই দু হাতে মুখে রেখে মোহাম্মদ বলে চিৎকার দিয়ে উঠল। আর সে চিৎকারের নিস্তব্ধতা কেটে গিয়ে গাছপালা থেকে পাখিগুলো হঠাৎই উঠতে শুরু করেছে। ডানা ঝাপড়ার শব্দে চারিদিকে যেন মুহূর্তের জন্য কেঁপে উঠল। সেই শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। আরশ চিৎকার দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। হ্যাঁ সত্যি সত্যি কিছুটা হলেও মনটা হালকা লাগছে। আরশ তাকবীরের দিকে তাকিয়ে অবাক স্বরে বলল, ইন্টারেস্টিং। তাকবীর মুচকি হেসে, ট্রাই এগেন। আরশ শুনল তাকবীরের কথা, আবার আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল, ইয়া মোহাম্মদ। চিৎকার দিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে হাঁপাতে লাগলো। আরশের বুকের ধরপটটা শব্দটা স্পষ্ট। এক নিমিষে বুকটা ফান হয়ে গেল। তাকবীর আরশের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসো? আরশের সোজা সাপটা স্বীকারোক্তি, বড্ড বেশি। নিজে করে নিচ্ছেন না কেন? আরশের গলায় অভিযোগ, আমাকে বুঝতে চায় না। তাকবীর এবার আরশের কাঁধে হাতটাকে ঠান্ডা সরে বলল, প্রেজেন্ট টাইমে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের লাভকে নিজের করে নাও।
জানো তো মিমের জেদ কতটা তীব্র। এবার মিমকে যদি না আটকাতে পারো তাহলে সারা জীবনের জন্য তাকে হারিয়ে ফেলবে। আশা রাখবো আমার কথা বুঝতে পারছো। থ্যাঙ্কস ফর এভরিথিং ব্রো। তাকবীর চলে যেতে নিতেই আরুষের মলিন কণ্ঠ শুনে থেমে গেল। পিছু ফিরে মুচকি হেসে হাসি টেনে আরুষের কাজ চাপড়াতে চাপড়াতে বলল, ডোন্ট ওয়ারি, হ্যারি আপ। তাকবীর চলে গেল। আরুষ বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে চেয়ে রইল। নিজেকে সময় দিল হয়তো। ভাবতে লাগলো মিমের রাগ ভাঙাবে কিভাবে। এখন সন্ধ্যা, বেশি রাত না, বাড়ির সবাই জেগে আছে। মিমের সাথে কথা বলতে হলে গভীর রাতে বলতে হবে। আরুষ প্রায় 2 ঘন্টা বাদে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে শুধু আনাস, আয়রা আর বাচ্চাদের দেখতে পেল। মাহা আয়রার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, আর আনাসের কোলে বিরাট আর এরান ঘুমোচ্ছে। আরুষ আশেপাশে মিমকে দেখতে না পেয়ে গলা খাকারি দিয়ে উঠল। আরুষ গলা খাকারি দেওয়াতে আনাস আয়রার নজরে পড়ল আরুষকে। আনাস হাসি মুখে আরুষকে নিজের পাশে বসতে বলল। আরুষ আশেপাশে তাকিয়ে বলল, বাকিদের দেখছি না যে। আরুষের কথায় আনাস আর আয়রা নিজেদের মুখ চাওয়াচাই করে মুখ চেপে হাসলো। কারণ আরুষ বাড়ির বাকিদের খুঁজছে না, বরং বাকিদের খুঁজে বাহানায় মিমের খোঁজ নিতে চাইছে। আয়রা হাসি মুখে বলল, বাকিদের তো বলতে পারলাম না, কিন্তু মিমের খোঁজ ঠিকই দিতে পারি। আরুষ এবার আর কোনো বনিতা করলো না, সরাসরি আয়রাকে বলল, এটাই আমার লাগবে, কই আপনার ননদ। আরুষের মুখে তখন অদ্ভুত এক বাকুলতা দেখা গেল। আয়রা আজ মজা করলো না, সিরিয়াস মুখে বলল, মিম উপরে, পার্থর লাগেজ গুছিয়ে দিচ্ছে। মিমি পার্থর রুমে ব্যাপারটা মাথায় আসতে আরুষের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। আজকাল এই পার্থ নামটা আরুষের গলা কাটা হয়ে গেছে। মিম আর পার্থকে একসঙ্গে দেখলেই কোথাকার থেকে যেন শান্ত মস্তিষ্কটা আর শান্ত থাকে না, গরম হয়ে যায়। আরুষ আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে পুনরায় উপরে চলে গেল। আরুষকে যেতে দেখে আয়রা আনাসকে জিজ্ঞেস করলো, পার্থ রুমে আছে? আনাস বাঁকা হেসে বলল, না। ভালো হয়েছে, চলো বাচ্চাদের বিছানায় শুয়ে দিই। বাহিরে বড়রা কি ডিসিশন নেয়, দেখতে হবে। চল। আনাস আয়রা বাচ্চাদের রুমে শুয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে এলো উঠোনে। উঠোনে বড়রা সবাই বসে মিম আর আরুষকে নিয়ে কথা বলছে। আজকের ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেছে। আর পার্থ সবার সামনে বসে আছে। বসে আছে বললে ভুল হবে, কেননা পার্থ বসে নেই, তাকে বসে রাখা হয়েছে। পার্থ নিজের রুমে যেতে চেয়েছিল, কিন্তু আনাস আর পার্থকে যেতে দেয়নি। মিম পার্থর থুতনির রক্ত অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে পার্থর রুমে পুনরায় চলে যায় লাগেজ গোছাতে। পার্থ নিচেই ছিল, তখনই আনাস আয়রা পার্থকে নিয়ে বাড়ির বাহিরে আসে। কিছুক্ষণ তিনজন মিলে মিমদের বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় গল্প করতে করতে খোলা আকাশটা উপভোগ করে। পুনরায় মিমদের বাড়িতে চলে আসে। উঠানে আসতেই দেখে বাড়ির বড়রা উঠানে বসেছে। আনাস আয়রা বাচ্চাদের ঘুমাতে নেওয়াতে বাড়ির ভেতরে চলে যায় এবং পার্থকে জোর করে সবার মধ্যে বসিয়ে রেখে যায়। বড়দের কথা চলছে, আর ওদিকে আরুষ বড় করে পা ফেলে পার্থর রুমে এসে শব্দ করে দরজা খুলল। দরজার শব্দে মিম চমকে উঠে দরজার দিকে তাকালো। দরজার সামনে আরুষকে দেখে মিম রাগী গলায় আরুষের দিকে এগিয়ে এসে আঙ্গুল তুলে বলতে লাগলো, এই ঘরে কি চাই? বের হন, বের হন বলছি। আরুষ মিমের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। মিম হকচকিয়ে গেল। আরুষের 2 হাত মিমের কোমরে বন্দি। আরুষ ধীরে ধীরে মাথা নামিয়ে মিমের কানের কাছে মুখ নিয়ে এলো। কণ্ঠ খাতে নামিয়ে ফিসফিস করে উঠল, ভালোবাসি। মিমের শ্বাসটাও যেন আটকে গেছে, কণ্ঠে ছিল চাপা কাঁপন। ভেতরে অনুভূতিটা স্পষ্ট। একটা ঢোক গেলে আরুষের চোখে চোখ রেখেই বলল, আমি কখনো আপনাকে ভালোবাসিনি। আরুষ আরো শক্ত করে মিমকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে চোখে চোখ রেখে বলল, আমি তো বেসেছি। আরুষের স্বীকারোক্তিতে মিম থতমত মুখে চাইল। বিকেলের কথা মনে পড়তে মিম নিজের কোমর থেকে আরুষের হাতটা সরানোর চেষ্টা করে বলল, আমি আপনাকে ভালোবাসি না। কতবার বলবো? 1000বার বলো, শতবার বলো, বাধা নেই। তোমার চোখে তো বলছে তুমি আমাকে ভালোবাসো। মিম আরুষের হাত ছাড়াতে ব্যর্থ হয়ে অসহায় গলায় বলে উঠল, আর কি কিছু আছে করার বাকি আপনার? একটু একটু করে সব শেষ করে করার চেয়ে একদম মেরে ফেলুন আমাকে। আরে কি শত্রুতা আপনার সঙ্গে আমার? আমার সঙ্গে যা করেছেন মেনে নিয়েছি, কিন্তু ডাফারকে কেন আঘাত করলেন? আমাদের মধ্যে ডাফারকে কেন ইনভলভ করলেন? কি বলেন তো? আমি অতীতের সব ভুলে আপনার কাছে ফিরতে চেয়েছিলাম, কিন্তু আপনি বুঝিয়ে দিলেন সময় বদলায়, মানুষের স্বভাব না। হ্যাঁ, আমি বদলাইনি, আমার স্বভাব আমি চেঞ্জ করতে পারিনি। আজও তোমাকে ভালোবাসি। ভালোবাসি বলেই তোমার পাশে অন্য ছেলেকে সহ্য করতে পারি না। আমার ভুল হয়েছে তো, কোথাকার হয়েছে বলতে পারবে? আমি এসবের মধ্যে কেন ফেসে গেলাম? আমি তো শুধু এতটুকু চেয়েছিলাম তুমি আমার সঙ্গ দাও, তুমি আমাকে বোঝো, তুমি আমাকে নিজের বলে অধিকার দেখাও। বলো আমার এই এক্সপেকটেশন রাখা কি ভুল ছিল? ছিল না। কিন্তু তুমি বরাবরের মতো কখনো হানিফ তো কখনো ডাফার টাফার করো। কেন মিম? কেন ভালো তো বাসিই না, বাসি বলো। আমারও তো বুকে ব্যথা হয়, আমিও তো মানুষ। মিম নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগলো। মীরা শখের পুরুষের প্রতি একটু বেশি দুর্বল। যেখানে যদি ভালোবাসার মানুষটা কান্না করতে করতে মিথ্যা ভালোবাসাও বলে, তবে তুমি তার কাছে পরাজিত। আরুষ নিচে বাহু ধরে মিমকে জড়িয়ে নিল। আজ আর আরুষের মধ্যে কোনো দ্বিধা দিল না। সে জানে তার মন কি চায়।
কেন এতটা বছর অপেক্ষা করেছিল? মিম আর পারল না আরুষকে নিজের থেকে ছাড়াতে। সে নিজেও আজ দূরত্ব কাছে ক্লান্ত হয়ে গেছে। আরুষ কম্পিত গলায় স্পষ্ট সুরে বলতে লাগলো, হয়তো তুমি বোঝোনি, হয়তো বা কখনো খেয়ালও করেনি। তুমি আমার জন্য কি? তোমার মতো ভালোবাসা আজ অব্দি আর কাউকে বাসিনি। আমি দুনিয়ার সামনে দেখাই, তুমি হারিয়ে গেলে আমার কিছুই যায় আসবে না, কিন্তু আমার অনেক কিছু এসে যায়। তুমি না থাকলে এই সব কিছুর কোনো মানে না। সব কিছু তেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তোমাকে হারানোর ভয়টা আমি আর নিতে পারি না মিম। এতটা ভালোবাসেন কখনো প্রকাশ করেননি কেন? মিমের প্রশ্নে আরুষ হালকা হাসলো। তোমার কি মনে আছে সেদিন আমি তোমাকে কি বলতে চেয়েছিলাম? মিমের কৌতূহল চোখে তাকালো। আরুষ সেদিন কি বলতে চেয়েছিল যা মিম বুঝতে পারেনি, নাকি অভিমানের কারণে বুঝতে চেষ্টা করেনি? আরুষ কিছুক্ষণ মিমের চোখের দিকে তাকিয়ে নীরবতা পালন করলো। মিমের এখনো কিছু মনে পড়ছে না। পড়তে দেখে বলল, আমি জাস্ট তোমাকে হাসি খুশি দেখতে চেয়েছিলাম। আমি তো তোমার সঙ্গে নিজের জীবনে শেষ নিঃশ্বাস অব্দি কাটাতে চেয়েছিলাম, বাট আর কিছুই না। তুমি ভেবে নিয়েছিলে আমার থেকে দূরে থাকলে তুমি ভালো থাকবে, বাট আর ইচ্ছে হলো না তোমার ভালো থাকা আটকানোর। তবে আমি ছুটে গিয়েছিলাম। হয়তো আমাদের নসিব এক হওয়ার ছিল না, কিন্তু আজ আর তোমাকে দূরে যেতে দিব না। তোমার দূরত্ব আমাকে এই 7টা বছর কুড়ে কুড়ে খেয়েছে। আমার সত্যিই তো এটাই। আমি এমনই। আমি হয়তো ভালো না, তবুও তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কষ্ট দিই, তারপরেও জানি না কেন তোমাকেই পাওয়ার জন্য ছটফট করি। আমি নিজের উপরে ভীষণ বিরক্ত। নিজেকে থামাতে পারি না, শুধু তোমাকেই ভালোবেসে যাই। কখনো প্রকাশ করিনি, কখনো বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি মিম। মিম গলা কাঁপছে, কথা বের হচ্ছে না। দুজন একে অপরকে কতটা ভালোবাসা! শুধুমাত্র ভুল বোঝাবুঝি আর অভিমানকে জিতিয়ে দিয়ে কেউ কারো মুখোমুখি হয়নি। মিম তো দূরে থেকেও কষ্ট দিয়েছে আরশকে। ডিভোর্স পেপার সাইন করে দিয়েছে। তাতে কি মিম কম কষ্ট পেয়েছে? প্রতি রাতে কান্না ছাড়া বোর হয়নি। দুজন ভালোবাসার মানুষ দুই প্রান্তে তিলে তিলে শেষ হয়েছে শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে। না, ভুল বোঝাবুঝি ছিল না, ছিল রাগের পরিমাণটা একটু বেশি। আরশ তো ছোটখাটো কারণে রাগ মাথায় নিয়ে মিমকে যা ইচ্ছে বলে অপমান করেছে। একটা মেয়ের তো আত্মসম্মানে আগে, কিন্তু 7টা বছর পর মিম প্রমাণ করলো আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে থাকতে সে ক্লান্ত। তার ভালোবাসা চাই। যদি কথা আসে ভালোবাসা পেতে হলে নির্লজ্জ হতে হয়, তাহলে তো আরশ নির্লজ্জ। কেননা আরশ ছেঁচড়ার মতো নির্লজ্জ হয়ে বারবার মিমের ভালোবাসা চাইছে, আর মিম নিজের আত্মসম্মান দূরে সরিয়ে ভালোবাসা চাইছে। এখানে দুজনের সমান দোষী। কেউ নির্লজ্জ তো কেউ আত্মসম্মানহীন। এই দুই শব্দ হেরে গেল ভালোবাসার নামে শক্তিশালী একটা শব্দের কাছে। মিম কান্না করতে করতে কম্পিত গলায় স্পষ্ট স্বরে বলল, আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পারিনি আপনি কি বোঝাতে চেয়েছিলেন। আরশ এতক্ষণ মিমকে জড়িয়ে রাখলেও মিম এবার আরশকে দু হাতে আষ্টাপিষ্টে জড়িয়ে ধরল। আরশের বুকে তোলপাড় সৃষ্টি হলো। ভালোবাসার মানুষটা মানবিমান বলে নিজে থেকে জড়িয়ে ধরেছে। হৃদস্পন্দনের গতি বাড়তে লাগলো। আরশ নিজের বুক থেকে মিমের মাথা তুলে এলোপাতাড়ি চুমু রেখে দিতে দিতে বলল, সরি মিম, খুব করে সরি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট পেতে দিব না। মরা মজলিসে সবার সামনে সম্মুখে পবিত্র বন্ধনে আবদ্ধ করে আমার ঘরে তুলে নিব। আমার ঘরে যে তোমার অপেক্ষায় অপূর্ণতা হয়ে আছে। মিম আরশকে প্রশ্ন করল, আপনি যে আমাকে পাওয়ার জেদ করছেন, আমাকে পেয়ে গেলে যদি বদলে যান, এই কখনো আমাকে একা ছাড়বেন না তো? মিমের কৌতূহলী প্রশ্নে আরশ কপাল কুঁচকে কয়েক সেকেন্ড মিমের মুখের দিকে চেয়ে হঠাৎ মুচকি হেসে মিমের কপালে কপাল ঠেকিয়ে বলল, যেতে হলে তো ছেড়ে দিতাম। তুমি আমার নিঃশ্বাসকে ছেড়ে দেওয়া দায়ী? কে দেয়? মিম ঠোঁট কামড়ায় হেসে বলল, বেশি ভালোবাসলে কিন্তু অভ্যস্ত হয়ে যাব। সেটাই তো চাই, তুমি যেন সারা জীবন আমার ভালোবাসায় অভ্যস্ত থাকো। মিম আরশকে পুনরায় জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলল, তাই? মিম আরশকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে বলল, একটা দীর্ঘশ্বাস ফেলে, ভালোবাসি মিম। মিম আগের নাই আরশের বুকে মাথা রেখে বলল, আপনার আর আমার মধ্যে পার্থক্য কি জানেন? আপনি কাঁদিয়ে বলেন ভালোবাসি, আর আমি কাঁদতে কাঁদতে বলি ভালোবাসি। তবুও তোমাকে ভালোবাসি। আমি কষ্ট দিব, আমি ভালোবাসবো। তোমার শান্তি যদি খুঁজতেই হয়, আমাতেই খুঁজতে হবে, বিকজ আমি তোমাকে ভালোবাসি। ওয়াও, জাস্ট লাইক ফ্লেম। হঠাৎ আয়রার কথায় মিম আরশের থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। মাথার চুল ঠিক করতে করতে গলা খাকারি দিয়ে দরজার দিকে তাকাতেই দেখলো দরজার সামনে আয়রা, আনাস, আরাত, তিশা, নুরফিহা দাঁড়িয়ে আছে। সবার মুখে চাপা হাসি। তাদের থেকে কিছুটা দূরে নিস্তব্ধ মুখে দাঁড়িয়ে আছে পার্থ। মিম আর চোখে আরশের দিকে তাকালো। আরশকে একদম স্বাভাবিক দেখা গেল, যেন এখানে এতক্ষণ কিছু হয়নি। মিম আমতামতা করে বলল, এখানে কিছু হয়নি, তোমরা ভুল ভাবছ। মিমের কথায় আনাস আয়রার কাঁধে হাত রেখে বলল, এত ভাব নিস না, আমরা মুভির শেষ সিনটা দেখে ফেলেছি। মিম সবার মুখে দুষ্টুমির হাসি দেখে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। চোখ ছোট ছোট করে আমতা আমতা করতে লাগলো। মানে, তোমরা কখনো এসেছ? সবাই মিলে একসঙ্গে হুড়মুড় করে রুমে ঢুকে গেল। নুরফিয়া বলে উঠল, মাত্র এসেছি ভাবি। পুরো মুভি মিস করে ফেললাম। এই দুঃখ কোথায় রাখবো? নুরফিয়া কথাটা বলতেই আরশ নুরফিয়ার মাথায় গাচ্চা মেরে বিছানার উপর বসে পড়ল। আর নুরফিয়া বিরক্তি মুখে হাঁ করে মাথা ঘেঁষতে লাগলো। তিশা বলে উঠল,
ওদিকে বড়রা তোমাদের জন্য জোর করে বিয়ে দেওয়ার প্ল্যান করছে, আর তোরা সবার চোখ পাকি দিয়ে চুটিয়ে প্রেম করছিস। মিম অবাক কণ্ঠে বলল, মানে কার বিয়ে? আরাত এতক্ষণ কথা বলে উঠল। বেচারা এতক্ষণ চুপচাপ খাপটি মেরেছিল, কেননা তাকবীর আগে আরাতকে এত বেশি পাকনামি করতে বারণ করে দিয়েছে। মিম আরজের মান অভিমান শেষ হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে মুখে উৎফুল্লতা নিয়ে বলে উঠল, তোরা আর আরশ ভাইয়ার জোর করে কেন? কারণ তোরা একে অপরকে মানতে চাইছিস না, অথচ দুজনেই কষ্ট পাচ্ছিস। তোরা বিয়েতে রাজি হবে না, এই জন্যই তোদের জোর করে বিয়ে দেওয়ার প্ল্যান চলছে। মিম ছোট্ট করে বলল, ও। আয়রা এবার কণ্ঠে দুষ্টুমি মিশিয়ে বলল, তাহলে বড়দের গিয়ে বলবো, তাদের জোর করতে হবে না, তোরা আগে থেকে বিয়েতে রাজি। হুম, বল। মিম এক নজর আরশকে দেখে মাথা নিচু করে নিল। আজ যেন নতুন করে লজ্জা এসে ঘিরে ধরেছে, অথচ আরশ বিন্যাস বিছানায় বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সেও সবার মতো মিমের সঙ্গে মজা নিতে এসেছে। মিম লাজুক মুখে বলল, না আপু, বড়দের কিছু বলো না, ওনারা যা ডিসিশন নেবে আমরা তাতেই রাজি। মিমের কথায় পুরো ঘর হো হো শব্দ করে হেসে উঠল। মিম কথাটা এমনভাবে বলেছে যেন তাকে সত্যি সত্যি বড়রা জোর করে বিয়ে দেবে, আর সে বাতমির মতো মুখ বুঝে সব মেনে নিবে। পুরো রুম হাসি লজ্জাতে মেটে থাকলেও আরশের নজর স্থির রয়েছে দরজার সামনে দাঁড়িয়ে থাকা হতাশার উদাসীন মনে তাকিয়ে থাকা পার্থর দিকে। মিম আরশের নজর অনুসরণ করে দরজায় দাঁড়িয়ে থাকা পার্থর দিকে তাকালো। পার্থকে উদাসী মুখে দেখে মিম পার্থকে ডেকে উঠল, জাফর, একা একা কী করছিস? রুমে আয়। মিম পার্থকে ডাকার ডাকে হাসার বৃথা চেষ্টা করে রুমে ঢুকে গেল। মিম সামনে দাঁড়িয়ে বলল, তলে তলে টেম্পো চালাও, আমি বললেই হরতাল, তাই না? শুধু শুধু এতগুলো বছর নিজেকে কষ্ট দিলে কেন? পার্থর কথা মিম হেসে উঠল, এতগুলো বছরের কষ্টের জন্যই তাকে পেয়েছি। নিজেকে কষ্ট না দিলে তোর সঙ্গে দেখা হতো না, আর আমি এই জীবনে কিউট একটা বেস্ট ফ্রেন্ডকে মিস করে ফেলতাম। পার্থ মুখে হাসি মুখে বলল, এটা ঠিক বলছিস। পার্থ এবার আরশের সামনে দাঁড়ালো, মুখে চাপা হাসি টেনে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দিয়ে বলল, কংগ্রাচুলেশন ব্রো। দোয়া করি তোমরা দুজন অলওয়েজ বিন্দাস লাইফ লিভ করো। আমি যে আজ কতটা হ্যাপি সত্যি বলতে নিজেকে এক্সপ্লেইন করতে পারছি না। বাই দ্য ওয়ে, ট্রিট চাই কিন্তু। আরশ নিজেও হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করতে করতে বাঁকা হেসে বলল, ট্রিট তো তুমি আমাকে দেবে, আফটার অল আমি তোমাকে আমার রেসপন্সিবিলিটি থেকে বাঁচিয়ে দিলাম। পার্থ বোধহয় হাসলো, হাসিটা ছিল তাচ্ছিলের। আমি মেবি একটু বেশি আশাবাদী ছিলাম, সারা জীবনের জন্য রেসপন্সিবিলিটিটা নিজের করে নিতে চেয়েছিলাম। আরশ বুঝলো না পার্থর কথা, ব্রো কুচকে বলল, সরি ব্রাদার। পার্থ ভারী কণ্ঠের স্বরে শোনা গেল, নেভার। নেভার না, এখানে নাথিং হবে, লেখিকা নেভার লেখছে কেন? দুজনের চোখাচোখি নীরব যুদ্ধ হয়ে গেল। পার্থ এখনও আরশকে ব্রো কুচকে তাকিয়ে থাকতে দেখে স্বাভাবিক হয়ে হাসির চেষ্টা করে বলল, রিল্যাক্স ব্রাদার, নাথিং সিরিয়াস, আই এম কিডিং ম্যান। আনাজ সবার উদ্দেশ্যে বলল, চলো গাইস, অনেক রাত হয়ে গেছে, পার্থকে রেস্ট নিতে দিই। লেটস গো, গুড নাইট ব্রো। পার্থ চাপা হাসি টেনে গুড নাইট বলল। আনাজকে সহমত পোষণ করে একে একে সবাই রুম থেকে বের হয়ে গেল। মিম পার্থর দিকে তাকিয়ে বলল, জাফর তুই রেস্ট নে, মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়, নয়তো পুরনো জ্বর আবার ফিরে আসবে। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক আছি, তুই তোর নতুন জীবনের দিকে ফোকাস কর। আরশ পার্থর কথায় মিমের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, অফকোর্স, শেষ থেকে শুরু করব। মিম আরশের কথায় মুচকি হাসল। পুনরায় মিম পার্থকে গুড নাইট বলে রুম থেকে বের হয়ে গেল। মিম আরশ দুজন একে অপরের হাত ধরে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। পার্থ দরজার কাছে এসে দাঁড়ালো। এতক্ষণ দুজনকে দেখা যায় দেখলো, মুখে লেগে আছে বিদ্রুপের হাসি। মা, জিনিসটা বড্ড নিষ্ঠুর। তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার চারা, পর্ব 41। আজ মিমদের বাড়িতে একটু বেশি রান্নার সুবাস ভেসে বেড়াচ্ছে, কেননা আরশের আব্বু আম্মু আসবে মিমকে দেখতে। যদিও নতুন করে দেখার কিছুই নেই, তবু মিম আমেরিকা থেকে আসার পরে আজকে তাদের সঙ্গে প্রথম দেখা হবে। সেই 7 বছর আগের মতো মিম আজকেও তাদের জন্য শাড়ি পরে সেজেগুজে বসে থাকবে। ওনারা ছেলের হবু বউকে দেখতে আসবে। সেদিনের উদ্দেশ্য ছিল বড় ছেলের জন্য মেয়ে দেখা, আজকের উদ্দেশ্য ছোট ছেলের জন্য পাকাপোক্তভাবে বউ নামের সার্টিফিকেট তৈরি করা। যদিও আরশ এখনও গ্রামেই আছে, শুধু আরশের আম্মু আব্বু আর হানিফ আসবে। তিশা বাবার বাড়িতে আসার পর থেকে হানিফ প্রতিদিন গ্রাম টু শহরে আসা যাওয়া করছে। সন্ধ্যার দিকে আসবে, রাতে থেকে সকালবেলা পুনরায় চলে যাবে, আবার সন্ধ্যার দিকে গ্রামে আসবে। কিন্তু আজকে আর সন্ধ্যার দিকে না, একদম বাবা মাকে নিয়ে আসবে দুপুরের দিকে। এদিকে গেস্টদের জন্য রান্নার আয়োজন চলছে। অন্যদিকে আহিন বাড়ির পাশে আম গাছ থেকে অনেক কাঁচা আম পেড়ে এনেছে। রাবিয়া তালুকদারকে বলেছে কাঁচা আমের মোরব্বা বানিয়ে দিতে। রাবিয়া তালুকদার ছেলের আবদারে বিরক্ত। দিন দিন সময় না ভেবে হুদায় একটা সময় একটা আবদার করে বসে। রাবিয়া তালুকদার আহিনকে বিরক্তিকর কণ্ঠে বলল, তোমার বুদ্ধি কি লোপ পেয়েছে? দেখছো না এখন সবাই ব্যস্ত, এখন না, রাতে অবসর টাইমে মোরব্বা বানিয়ে দেব। মায়ের কথায় আহিন মুখ মলিন করল। ওকে,
আমগুলো পুনরায় বাঁশের তৈরি ডালাতে ভরে নিয়ে চলে যেতে লাগলো। পাশ থেকে আনহাসিদ আহিনকে মন খারাপ করতে দেখে হাসি মুখে বলল, আহিন বাবা, দেখি আমগুলো দাও, আমি বানিয়ে দিচ্ছি, আমাকে আমের খোসা ছাড়াতে হেল্প করো। আহিন খুশি হয়ে পুপির কাছে কাঁচা আমগুলো নিয়ে গেল। যদিও রাবেয়া তালুকদার বারণ করেছিলেন এখন বানাতে, কিন্তু আদিবা তালুকদার আনহাকে বানিয়ে দিতে বললেন। আহিন পুপির কথায় উঠানে বসে পিলার দিয়ে আমের খোসা ছড়াতে লাগলো। অন্যদিকে আয়রা বরাবরের মতো বাচ্চাদের সামলাচ্ছে এবং আরাত, তিশা আর নুরফিয়া মিমকে সাজাচ্ছে। মিমের ভিতরে নার্ভাসনেস ফুটে উঠেছে। একদিন যে মানুষগুলো নিজের মেয়ের মতো আপন করে নিয়েছিল তাদের মন ভেঙেছে মিম। তাদের মনে মিমের প্রতি কেমন অনুভূতি তৈরি হয়েছে, নেগেটিভ নাকি স্বচ্ছ, এই বিষয় নিয়ে মিম দ্বিধায় ভুগছে। দেখতে দেখতে মিমের সাজগোজ কমপ্লিট। মিম মুগ্ধ হয়ে আয়নায় নিচের প্রতিবিম্ব দেখছে। আজ কতগুলো বছর পরে শাড়িতে নিজেকে ফুটিয়ে তুলেছে। হাত ভরা কাচের নীল চুড়ি, মায়ের নীল জামদানি শাড়ি, কপালে ছোট্ট কালো টিপ, মাথার চুলগুলো ছেড়ে দেওয়া, তার সাথে বেলি ফুলের গাছটা। আরস নিজে বাগান থেকে টাটকা বেলি ফুল তুলে মিমের জন্য গাছটা গেঁথে দিয়েছে। বাস এতে মিমের মায়াবী সম্পূর্ণ চেহারায় হাজারো মুগ্ধতা ফুটে উঠেছে। আরাত মিমের মুখে হাতটাকে মুচকি হেসে বলল, তোর চেহারা এত গ্লো করছে কেন? মিম বোধহয় এবার একটু বেশি লজ্জা পেল। তিশা হাসি মুখে বলল, আরে লজ্জাপতিতেও দেখছি একদম লজ্জা পেয়ে যাচ্ছে। নুরপিয়া মিমের কাঁধে হাত রেখে হাসি মুখে বলল, শোনো আমার মিষ্টি ভাবি, আগে থেকে মায়াবী, তার উপর আমার ভাই মিষ্টি ভাবিকে কম ভালোবাসে নাকি? হুম, যা বলছিস নুরপিয়া। দৌড়পাল, চুপ করবে তোমরা। আরাত, তিশা, নুরপিয়া তিনজনে শব্দ করে হাসতে লাগলো। মিমের মুখে লাজুক হাসি। দেখতে দেখতে আরশের আপু আম্মু হানি পেশে পড়েছে। আদিবা তালুকদার আর রাবেয়া তালুকদার নাস্তার দিকটা সামলাচ্ছে। প্রথমে সবাই মিলে নাস্তা করতে করতে নিজেদের নিয়ে গল্প করছে। নাস্তা শেষ করে ড্রয়িং রুমে বসে বিয়ের আলোচনা করছে বড়রা, যদিও তাদের মধ্যে হানিফার আনাস আছে। হানিফ তাদের আলোচনার মধ্যে এদিকে ওদিকে তাকিয়ে বলল, আরশকে দেখছি না, আরশ কই আন্টি? রূপালী বেগম মুচকি হাসলেন। এতদিন দেখে এসেছে ছেলের পরিবার মেয়ে দেখতে আসে, মেয়ের খোঁজ করে, কিন্তু এখানে ছেলের পরিবার মেয়ের বদলে ছেলের খোঁজ করছে। এদিকে তাদের ছেলে সবার সঙ্গে বাড়ির বাহিরে টঙ্গে বসে আমের মোরব্বা খাচ্ছে, অথচ বাড়ির ভেতরে তারা বিয়ের কথা চলছে। রূপালী বেগম হাসি মুখে বললেন, আছে হয়তো বাহিরে। এরান দাদা ভাই, যাও তো আরশ আঙ্কেলকে ডেকে নিয়ে আসো। রূপালী বেগমের কথায় এরান ঠিক আছে বলে বিরাটের হাত ধরে আরশকে ডাকতে চলে গেল। এইদিকে আরশের আম্মু খুব গম্ভীর মুখে বললেন, মেয়েকে নিয়ে আসেন। পরিবেশটা যেন গমগমে হয়ে গেল, যেন আরশের পরিবার আজই প্রথম মিমকে দেখতে এসেছে। বিশেষ করে আরশের আম্মু রূপালী বেগম, আদিবা তালুকদার দুজনে মুখ চাওয়াচাই করে আয়রাকে বলল মিমকে নিয়ে আসতে। আয়রা সবার কথা মতো মিমের রুমের দিকে পা বাড়ালো। ঠিক তখনই আরশ আর আহিন বাড়ির ভিতরে প্রবেশ করলো। আরশের কাঁধে বিরাট আর আহিনের কাঁধে এরান, চারজন দুষ্টুমি করতে করতে হাসি মুখে বাড়ির ভিতরে প্রবেশ করলো। আরশ সাদা পাঞ্জাবি পাজামা পরেছে, মাথার এলোমেলো চুলগুলো আজকে সুন্দর করে জেল দিয়ে পরিপাটি করা, ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি, তার মধ্যে এতদিনের বেপরোয়া ভাবটা আর নেই। আরশ বিরাটকে কাঁধ থেকে নামিয়ে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে সুপার একপাশে ভদ্র ছেলে হয়ে বসে পড়ল। আরশের এই পরিবর্তন দেখে সবাই মুখ টিপে হাসতে লাগলো। এর মাঝে রাবেয়া তালুকদার সবার হাতে হাতে কফি এবং চা দিলেন। আরশ চুপচাপ করে ফোন স্ক্রল করছে। সবাই মিলে টুকিটাকি কথা বলার মধ্যে আরাত, নুরফিয়া মিলে মিমকে নিয়ে এলো। তাদের পেছনে গল্প করতে করতে তিশা আর আয়রা নেমে এলো। মিমকে আসতে দেখে আদনান তালুকদারের কোলে বসা মাহা হাসি মুখে আঙ্গুল দিয়ে দেখিয়ে উচ্চস্বরে বলল, ইয়া, মিম খালামুনি এসেছে। সবাই মাহার উল্লাসে সেদিকে তাকালো। আরশ ফোন থেকে চোখ তুলল। এবার মিম নিজের নার্ভাসনেসের জন্য দুহাত মুঠ করে কসলাতে কসলাতে চোখ তুলে সবাইকে এক নজর দেখে সালাম দিয়ে পুনরায় মাথা নিচু করে নিল। আরশের আপু সালাম নিয়ে বসতে বললেন। ভদ্রলোকের কথা অনুযায়ী মিমকে আরশের সামনে সোফায় বসালো। আরশ লাজ লজ্জা বলে মিমের দিকে অপলক চেয়ে ফোন পকেটে রেখে দিল। সামনে যে বাড়ি বড়রা আছে সেদিকে তার কোনো ধ্যান নেই। তার একমাত্র প্রধান কাজ হচ্ছে বেহারার মতো মিমের দিকে তাকিয়ে থাকা। আর আরশ তাই করছে। আরশকে মিমের দিকে একখানে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে তিশা দুষ্টু হেসে বলল, নিজের নজর হেফাজত করুন হে দেওর মশাই। তিশার কথায় পুরো হলরুমে হাসির রোল পড়ে গেল। তবুও আরশের চোখ মিম থেকে সরল না। এক নজর আর চোখে আরশের দিকে তাকিয়ে পুনরায় মাথা নিচু করে লাজুক হাসল। আরশের আম্মু এতক্ষণ কথা বলে উঠলেন। ভদ্র মহিলা সরাসরি কোনো প্রকার ভনিতা ছাড়া মিমকে প্রশ্ন করলেন, এই বিয়েতে তোমাকে কেউ জোর জবরদস্তি করেছে? বাড়ির সবাই যেন প্রশ্নে থতমত খেয়ে গেল। আরশের আপু ভদ্রমহিলাকে ইশারা করলেন এসব উদ্ভট প্রশ্ন করতে দেখে, কিন্তু ভদ্রমহিলা ওনার হাজব্যান্ডের ইশারা অগ্রাহ্য করে কঠিন চোখে মিমকে দেখছে। মিম উত্তরে কি বলবে জানার জন্য আরশের চাহনি বরাবরের মতো মিমের দিকে। যদিও মিম আগের তার ভালোবাসা স্বীকার করেছে, তারপর সবার সামনে মিমের মুখ থেকেও জানতে চাইছে
মিম কিছুক্ষণ চুপ থেকে ভদ্র মহিলার দিকে তাকালো। ভদ্র মহিলা যে মিমকে বাঁচিয়ে দেখছে এটা এতক্ষণে মিমি ঠাউট করতে নিয়েছে, কেননা মিম এর আগেও ভদ্র মহিলার সঙ্গে মিশেছে। উনি উপরে উনি উপরে উপরে যতটা কঠিন দেখায়, আসলে তিনি ভেতরে তার থেকেও হাজার গুণ নরম। যদিও মিমের দূরে যাওয়ার তো ওনার ছেলে অনেক কষ্ট পেয়েছে, সেই তরফ থেকেই তিনি এতটা কাঠিন্য দেখাচ্ছেন। মিম বাড়ির সবাইকে এক নজর দেখলো, সবাই কিভাবে মিমের দিকে তাকিয়ে আছে। মিম কোনো বরিতা ছাড়াই ছোট্ট করে বলল, না। মিমের কথা রূপালী বেগম যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভদ্রমহিলা মিমের কথায় আরও বেশি কঠোর হয়ে বলল, তুমি বলতে চাইছো তোমার ইচ্ছেতে তোমার বাড়ির মানুষ বিয়েতে এগোচ্ছে? ডোন্ট ওয়ারি, কেউ কিছু বলবে না, তুমি নির্দ্বিধায় বলতে পারো। মিম এবার ভদ্রমহিলার মুখোমুখি হলো, মুখে কিছুক্ষণ আগের সেই লাজুকতার ছিটে ফোটাও নেই। ডোন্ট মাইন্ড আন্টি, আমি আর 7 বছর আগের মিম নই। আমি সম্পূর্ণ অ্যাডাল্ট, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে গেছি। আর আপনি মেবি এতদিনে বুঝতে পেরেছেন, আমার চাওয়ার বিরুদ্ধে আমাকে কেউ জোর করতে পারবে না। আর এটা আগেও কেউ পারেনি, সো বিয়েটা সম্পূর্ণ আমার পারমিশনেই হচ্ছে। ভদ্রমহিলা পুনরায় বললেন, ভালোবাসো আমার ছেলেকে? সবার সামনে ভদ্রমহিলার এমন কথায় মিম অস্বস্তিতে পড়ল। বড়রা বিস্ময় হয়ে গেল, মিমকে উত্তর দিবে দ্বিধাবোধ করছে। আরাত, আয়রা, আনাসদের মুখোমুখি খুব স্বাভাবিক। হানিফ নিজের মায়ের এরূপ কথা শুনে বলল, আমু থাক না এসব, তোমরা বিয়ের ডেট নিয়ে এগাও। হানিফ, ডোন্ট টক, আমু কথা বলছে তো। হানিফকে থামিয়ে পুনরায় মিমের দিকে তাকালো। ভদ্রমহিলা ভীষণ সিরিয়াস হয়ে আছে। তো বলো, ভালোবাসা আমার ছেলেকে? মিম আর চোখে আরুষের দিকে তাকালো। আরুষের চাহনিতে কিছু একটা ছিল বোধহয়, মিমকে চোখ দিয়ে আশ্বস্ত করছে জানো। মিম একটু নড়াচড়া করে বসে আরুষের অপলক গভীর চাহনির দিকে চেয়ে বলতে লাগলো, হ্যাঁ ভালোবাসি, হয়তো নিজের থেকে বেশি না, তবে আপনার ছেলে আমার কল্পপুরুষ। আপনার ছেলেকে আমার ভাবতে ভালো লাগে, তার দূরত্ব আমার অন্তর পুড়িয়ে দেয়, চুরমার করে হয়ে যাই আমি। এই উপলব্ধি করেছি, তাকে ছাড়া আমি নিঃস্ব। কারো প্রতি এতটা আসক্ত হব কল্পনাও করিনি, অথচ সে আমার কল্পনা ছিল সবসময়। এক দীর্ঘ অপেক্ষা আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমি যতই দূরে পালাই, সে ততই এক অদৃশ্য শক্তিতে আমার কিশোরী মনে তাণ্ডব চালায়। আপনার অবাধ্য ছেলে এই জেদি মেয়েটাকে তার ভালোবাসায় ডুবতে বাধ্য করেছে আন্টি। পুরো পরিবেশ থমথমে হয়ে আছে, সবার অবিশ্বাস্য চাহনি মিমের দিকে। কেউ ভাবেনি মিম আরশকে এতটা ভালোবাসে। এতদিনের মান অভিমানের আড়ালে কেউ কি গোপনে এতটা ভালোবাসতে পারে? হয়তো পারে, জানা নেই। থমথমে পরিবেশ ভেঙে রাবেয়া তালুকদার সিঁড়ি দিয়ে তাকিয়ে বলে উঠল, পার্থ, এসে এসো। তোমাকে তো সকাল থেকে নিচে নামতে দেখা যায়নি, এসে আরশের আব্বু আব্বু আম্মুর সাথে পরিচয় হও। বলে তিনি পার্থকে আরশের বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দিল। পার্থ নিচে এসেছিল এক মগ কফি নিতে। রুম থেকে বের হয়ে নিচে নামতেই মিমের মুখ আরশের প্রতি ভালোবাসার কথা শুনে সবার মতো জায়গা দাঁড়িয়েছিল। সারি পার্থর দুর্বলতা। একদিন এভাবেই অন্য কারোর জন্য হৃদয় থমকে গিয়েছিল। সেদিনের সামান্য বোকা ভাবনার জন্য একজনকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। আজকে সেই একই ভুল জেনে শুনে করেছে। পার্থ নিজের জীবনের সঙ্গে কাউকে জড়াতে চায় না, কেমন করে যেন জড়িয়ে যায়। রাবেয়া তালুকদারের ডাকে নিজের হুঁশে ফিরে আসে পার্থ। হাসার চেষ্টা করে আরশের বাবা মাকে সালাম দিল। ঠিক একইভাবে আরশের আম্মু সালাম নিয়ে জানতে চাইল ছেলেটাকে। হানিফুর মাকে বলল, আম্মু পার্থ চৌধুরী, মিমের ফ্রেন্ড, আমেরিকায় দুজন পরিচিত হয়, এরপর থেকে ফ্রেন্ডশিপ। মিমের ফ্রেন্ড শুনে ভদ্রমহিলা একটু ভ্রু কুচকাল। পর মুহূর্তে ভদ্রমহিলা হাসি মুখে পার্থকে বললেন, তোমার ফ্রেন্ডের বিয়েতে থাকছে তো? নিজ হাতে কিন্তু বিয়ের ব্যবস্থা সব করতে হবে। পার্থ ভদ্রমহিলার কথায় এক নজর শাড়ি পরিহিত মিমকে দেখে নিয়ে মনে ধেসে আগে নাই বলে উঠল, হ্যাঁ থাকবো না কেন, লাইফে প্রথমবার বাঙালি বিয়ে অ্যাটেন্ড করব, তার উপর মানুষটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান একজন। পার্থর কথায় সবাই খুশি হলো। আহাত তালুকদার পার্থকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন, এদিকে এসো, সবার সাথে এনজয় করো। নো থ্যাঙ্কস আঙ্কেল, মাথাটা ভীষণ ধরেছে। আন্টি, এক কাপ কফি হবে প্লিজ? পার্থ রাবেয়া তালুকদারের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কেন না, 1 মিনিট বসো, আমি নিয়ে আসছি। রাবেয়া তালুকদার কফি বানাতে গেলেন। আরশ এতক্ষণে পার্থর মাথা ব্যথার কথা শুনে গলা খাকারি দিয়ে বলল, মাথা ব্যথার মেডিসিন নাও, ঠিক হয়ে যাবে। পার্থ ছোট করে বলল, থ্যাঙ্কস। মুখে তাচ্ছিল্য হাসি নিয়ে বিড়বিড় করল, মেডিসিন খেলে ব্যথা কমবে? এই ভাঙা হৃদয়ের ব্যথা কিভাবে কমাবে? আমার ভাঙা হৃদয়ের মেডিসিন চাই ডক্টর, ভাঙা হৃদয়ের মেডিসিন। ব্রো, তুমি তো ডক্টর না, রোগীর খুনি। রাবেয়া তালুকদার কফি এনে পার্থর হাতে দিল। পার্থ কফি নিয়ে আর চোখে মিমকে দেখে নিয়ে নিচের রুমে পা বাড়ালো। আতিফ শেখ মিমকে ঘরে নিয়ে যেতে বললেন, কিন্তু আরশের মা সোফা থেকে উঠে এসে মিমের পাশে বসে মিমের গালে 2 হাতে রেখে নিচে খোলসে বেরিয়ে এলেন। তুমি তো জানো আমার মেয়ে নেই, মেয়ে হয়ে থেকে যেতে আমি তোমাকে খুব আদর করে দিতাম। আমাদের থেকে দূরে থেকে আমার ছেলেটাকে কষ্ট দেওয়ার পাশাপাশি এক মাকেও কষ্ট দিয়েছ। একবার মেনে নিয়েছি তোমার এই ছেলে মানুষই, দ্বিতীয়বার মেনে নিব না, মনে যেন থাকে। মিম চোখে পানি নিয়ে বলল, দ্বিতীয়বার আমাদের ছেড়ে যাওয়ার কথা ভাবলে তোমাকে থাপড়ে দিয়ে সোজা করে ফেলবো, মনে থাকবে?
আর কখনো যাবো না আন্টি, সারা জীবন আপনার মেয়ে হয়ে থেকে যাব। মিমের কথায় ভদ্রমহিলা থমকে উঠলেন। এই এই মেয়ে, আন্টি কাকে বলছো? আম্মু বলো। মিম কান্না ভেজা কণ্ঠে বলল, সরি আম্মু, তোমাদের ছেড়ে আর কোথাও যাবো না, প্রমিস। এই তো, এইবার ঠিক আছে। আরস মুগ্ধ হয়ে দেখছে সবকিছু। হানিফ আরসের কাঁধে হাত রাখলো। আরস নিজে বাড়ির দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দিল। বাড়ির পরিবেশটা মুহূর্তের মধ্যে আনন্দে উচ্ছ্বাসিত মেটে উঠল। বাড়ি বড়রা বিয়ের দিন তারিখ ঠিক করতে লাগলো। যেহেতু তালুকদার বাড়ির সবাই গ্রামে থেকে আগে থেকে উপস্থিত, তার উপর ঈদের ছুটিতে কয়েকদিন যাবৎ অফিস অ্যাটেন্ড করছে না কেউ, তাই মোতাবেক সিদ্ধান্ত পরিস্থিতি পৌঁছালো জলদি বিয়ের অনুষ্ঠান শেষ করে সবাই সবার কর্মজীবনে ফিরে যেতে চায়। আগামীকাল থেকে বিয়ের অনুষ্ঠান চলমান হবে। বড়রা লাঞ্চ করতে করতে নিজেদের মধ্যে নিয়ে বিয়ে আলোচনা করতে লাগলো। আয়রা আরাসটা মিলে খাবার সার্ভ করছে। এদিকে মিমার আরসকে আলাদা কথা বলার জন্য বাড়ি বাহিরে পাঠিয়ে দিল। যেমন অচেনা ছেলে যখন মেয়ে দেখতে যায়, তাদের সব আয়োজন ঠিক সেভাবেই চলছে। আরস মিম একে অপরের হাত ধরে ফুল বাগানে হাঁটতে লাগলো। বেলকুনিতে দাঁড়িয়ে কফি খেতে খেতে পকেটে হাত খুঁজে আরস মিমকে দেখছে। পার্থ, শুধু কি পার্থ না, আহিন আর নরফিয়া তাদের পেছনে পেছনে এসেছে। ইরান মাহা আর বিরাটকে নিয়ে মাহা আহিনের কাছে বাহানা ধরেছে মিম খালামুনির কাছে যাবে। বেচারা আহিন এটা ওটা করে মাহাকে বোঝাচ্ছে বারবার, তবুও মাহা জেদ কমছে না। নরফিয়া তাদের থেকে কয়েক হাত দূরে ছিল। মাহার জেদ থেকে আহিনের কাছে চলে এসে মাহাকে একটা ফুল দিয়ে কোলে তুলে নিয়ে বলল, চলো তোমাকে একটা গল্প শোনাবো। মাহা ফ্যালফ্যাল চোখে নরফিয়াকে দেখতে লাগলো। গতকাল রাত থেকে নরফিয়াকে কিন্তু কথা বলেনি তাদের মধ্যে। আজকে নরফিয়া মাহাকে কোলে নিল। আহিন মাহাকে চুপ থাকতে দেখে আশ্বস্ত চোখে একবার নরফিয়ার তো আরেকবার মাহাকে দেখতে লাগলো। দুজনের খাতির জমেছে বেশ। মেয়েটার কয়েক মিনিটের মধ্যে মাহাকে আপন করে নিয়েছে। মাহাও চুপচাপ নরফিয়ার কোলে বসে গল্প শুনছে। আরস আর চোখে দুজনকে দেখে মুচকি হেসে বিরাতার এরানের সঙ্গে খেলতে লাগলো। আহিন বিরাতার এরানের সাথে খেলার মধ্যে নরফিয়া মাহার সঙ্গে গল্প করতে করতে একজন আহিনকে দেখলো এত বড় একটা ছেলে হয়ে কি সুন্দর ছোট বাচ্চাদের সাথে খেলছে, যেন সেও একটা বাচ্চা। নূরফিয়া সেদিকে তাকিয়ে আহিনের অগোচরে মুচকি হেসে পুনরায় মাহার সঙ্গে গল্প করতে মগ্ন হয়ে গেল। মিম আরুষের হাত ধরে চুপচাপ হাঁটছে। আরুষ দুজনের হাতের বন্ধনের দিকে তাকিয়ে আছে। আরুষকে কিছু বলতে না দেখে মিম আরুষের হাত ছেড়ে দিল। আরুষের সামনে দাঁড়িয়ে মুখ গোমরা করে আগ বাড়িয়ে প্রশ্ন করলো, শাড়িতে আমাকে কেমন লাগছে? আরুষ মিমের চোখের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধ নয়নে তাকিয়ে বলল, না বললে হয় না। মিম কিছুই বলল না, রাগ করে সামনে হাঁটতে লাগলো। আরুষ মুচকি হেসে মিমের হাত ধরে নিজের বুকে ফেললো। মিমের কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা তোমার চোখে কি আছে বলো তো, এত ডুব দিতে মন চাই কেন? কবজিতে টান পড়ায় সাথে সাথে মিম হকচকিয়ে যায়। আরুষের বুকে মাথা এসে লাগতেই মিম চোখ বুজে নেয়। মনের মধ্যে ধরপড় করতে লাগে। তারপর পরেই আরুষের ঠোঁট এসে মিমের কান ছুঁই ছুঁই হয়। ভেসে আসে স্লো ভয়েসে প্রেমময় কাব্য। মিম শুকনো ঠোঁট জিভ দ্বারা ভিজিয়ে নিল। মুখোশটা লাচায় লাচক হয়ে আছে। মিম চোখ খুলে আরুষের চোখের দিকে তাকিয়ে বলল, মায়া আর ভালোবাসা। কেটে গেল কয়েক সেকেন্ড। আরজ আজ বেহায়ের মতো বারবার মিমকে দেখছে। মিম এবার আলাদা সুরে বলল, আপনি তো আমাকে প্রপোজ করলেন না। আমি বিয়ে করব না, বিয়ে ক্যান্সেল। মিমের কথায় আরজ হকচকিয়ে গেল, যেন মিম সত্যি সত্যি বিয়ে ক্যান্সেল করেছে। আরজ দ্রুত মিমের সামনে হাঁটু করে বসে পাশ থেকে গোলাপ না পেয়ে একটা সাদা গোলাপের কলি ছিঁড়ে নিয়ে মিমের সামনে ধরলো। তাড়াহুড়ো বল ছিঁড়তে গিয়ে গোলাপের কাঁটায় আঙ্গুলে আঘাতও লাগলো। এক ফোঁটা রক্ত সাদা গোলাপের কলিতে দাগ লেগে গেল। ভালোবাসা প্রকাশ করার বেলায় আমি বরাবরই দুর্বল। আমার অনুভূতি তোমাতেই সীমাবদ্ধ। হয়তো আমি সবার মতো মুখ ফুটে বলতে পারি না ভালোবাসি, কিন্তু আমার নীরবতাই আমাদের ভালোবাসার প্রমাণ। তুমি আমার নেশা, যাকে আমি শরীর না মেখেও অনুভব করি। এই ডক্টরের পার্সোনাল স্টেথোস্কোপ হয়ে যাও। সবসময় আমার বুকের সাথে মিশে থাকবে। আমার হৃদস্পন্দনের কম্পন শোনার জন্য খুব যত্ন করে ভালোবাসি মি। আই লাভ ইউ মাই লাভ। বিয়ে করবে এই বেপরোয়া বদমেজাজি ছেলেটাকে। খুব সুখে রাখবো, ভালোবাসায় সুখে। আমার ঘরে তোমাকে বিন্দুমাত্র ভালোবাসায় কষ্ট পেতে হবে না। উইল ইউ ম্যারি মি? মিম স্তম্ভিত হয়ে আরুষকে দেখছিল। মিমের কল্পনায় ছিল না আরুষ এভাবে প্রপোজ করবে। মিম আবেগপ্রবণ হয়ে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিয়ে আরুষের হাত থেকে সাদা গোলাপের কলিটা কম্পিত গলায় ও স্পষ্ট স্বরে বলল, ইয়েস আই উইল ম্যারি মাই ডক্টর সাহেব। আরুষ বসা থেকে উঠে মিমকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। কিছুক্ষণ পরে বাড়ির ভিতর থেকে তাদের ডাক পড়ল। দুজনে মুচকি হেসে বাড়ির ভেতরে পা বাড়ালো।